হ্যালো বাচ্চারা, রাসায়নিক পরিবর্তন এই প্লেলিস্টের এই চ্যাপ্টারের আজকে আমরা পড়াশোনা করব রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে। তোমরা যদি এই চ্যাপ্টারটা একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা এই চ্যাপ্টারটাকে তুমি কয়েকটা বেসিক চ্যাপ্টারে ভাগ করতে পারবা, চিন্তা করতে পারবা। যেমন ধরো গ্রিন কেমিস্ট্রি, সম্পূর্ণ আলাদা একটা জিনিস, এটা ধরো একটা চ্যাপ্টার। তারপর বিক্রিয়ার গতি, বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম ইত্যাদি ইত্যাদি, এইগুলা দেখবা যে আরেকটা চ্যাপ্টার তুমি কল্পনা করতে পারবা। তারপরে এই রাসায়নিক সাম্যাবস্থা এই পোরশনটা একটা চ্যাপ্টার। তারপরে তোমরা জানো এটা অ্যাসিড বেজ ইকুইলিব্রিয়াম আছে, অম্ল ক্ষার সাম্যাবস্থা আছে, ওইটাকে একটা চ্যাপ্টার ধরতে পারবা। এবং ফাইনালি আমাদের এখানে তাপ রসায়ন আছে, সেটাও ধরো একটা চ্যাপ্টার। তার মোটামুটি 4-5টা চ্যাপ্টারে তুমি চিন্তা করতে পারবা। এই সবগুলা চ্যাপ্টারে কিন্তু আমি এবং তোমাদের সৈকত ভাইয়া মানে আমরা কম্বো করে টোটাল 10টা লেকচারের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব রাসায়নিক সাম্যাবস্থা, এবং এই রাসায়নিক সাম্যাবস্থার পার্টটা 3টা ক্লাসে হবে। ঠিক আছে, রাসায়নিক সাম্যাবস্থার পার্টটা হবে 3টা ক্লাসে। এখানে কি কি আছে ধরো, আজকের যে ক্লাস এইখানে আমরা পড়বো হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা জিনিসটা কি, এটা শানে নজুল কি, এটা কেন নাজিল হয়েছে, এটার গ্রাফ কি কি আছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সাথে ছোটবেলায় তোমাদের সব থেকে প্রিয় টপিক কি যেন বলে, লাসাতেলিয়ার নীতি, এটা থাকবে। এরপরে পরবর্তীতে এই রাসায়নিক সাম্যাবস্থা 2 যেটা 2-এ আমরা পড়বো হচ্ছে সাম্য ধ্রুবক নিয়ে। সাম্য ধ্রুবক এই সাম্য ধ্রুবক আবার তোমরা জানো কে কে জানো আছে এখানে। সাম্য ধ্রুবকে হচ্ছে এই কেপি কেসি, তাই না? এই কেপি কেসি এর ইতিহাস পড়বো, এদের সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সবকিছু আমরা দ্বিতীয় ক্লাসে পড়বো। এরপরে 3 নাম্বার ক্লাসে আমরা, অর্থাৎ 3 নাম্বার বলতে এই রাসায়নিক সাম্যাবস্থা 3 যেটা, ওই পর্বে আমরা পড়াশোনা করবো হচ্ছে ম্যাথ নিয়ে। ম্যাথ, কোন ম্যাথ? এই কেপি কেসি সংক্রান্ত যত ম্যাথ আছে এই সকল ম্যাথ পড়বো হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাসে। ঠিক আছে, এই কেপি কেসি সংক্রান্ত সকল ম্যাথ আমরা পড়বো হচ্ছে 3 নাম্বার ক্লাসে। তো একদম লিখে দিছি তোমাদের সৈকত ভাইয়ের বুকের মাঝখানে, এবং এই কমিটমেন্ট আমি রাখবো ইনশাল্লাহ, যেহেতু ভাতিজার বুকে লিখে দিছি। তো তাহলে এই 3টা ক্লাসে আমরা রাসায়নিক সাম্যাবস্থা শেষ করব। এরপরে আমি তোমাদেরকে যেগুলো বলছিলাম, ওই যে গ্রিন কেমিস্ট্রি একটা ক্লাস পাবা তোমরা, বিক্রিয়ার গতি হার এগুলার ক্লাস পাবা, তারপরে হচ্ছে তাপ রসায়নের ক্লাস পাবা, অম্লক্ষার সাম্যাবস্থার ক্লাস পাবা ইত্যাদি ইত্যাদি, এবং এগুলার আপডেটও তোমরা অলরেডি জানো। এবার আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি, রাসায়নিক সাম্যাবস্থা। ফার্স্ট অফ অল, রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি ভাইয়া? সাম্যাবস্থা জিনিসটা কি? সাম্যাবস্থা জিনিসটা কি? সাম্যা মানে কি? সমান। সাম্যাবস্থা মানে হচ্ছে সমান অবস্থা। এখন কি সমান? দুইটা বিক্রিয়কের পরিমাণ সমান, বিক্রিয়ার হার সমান, তারপরে ধরো আদার্স যে কন্ডিশনস আছে এগুলা সমান। কি সমান? আমরা একটা প্লট চিন্তা করি। হ্যাঁ, একটা প্লট চিন্তা করি। ছোটবেলায় তোমরা যখন পড়ছিলা মৌলে পর্যাবৃত্ত ধর্মে, তোমরা যখন সংকরায়ন পড়ছিলা, দেখো এক চ্যাপ্টার মধ্যে আরেক চ্যাপ্টার দিচ্ছি, সংকরায়ন পড়ছিলা, ওই সংকরায়নের সাথে সাথে তোমরা জিওমেট্রি পড়ছিলা। মনে করে দেখো যৌগের গঠন, আকার, আকৃতি, এই জিওমেট্রি পড়ছিলা, তাই না? তো ওখানে তোমরা এই জিওমেট্রিটা হয়তো দেখছো, SF4 সালফার টেট্রাফ্লোরাইড। এটা সংকরায়ন কি ছিল ভাইয়া? এটা সংকরায়ন ছিল হচ্ছে sp3d। এখন এই যে sp3d, এই sp3d হইলে এটার আকার আকৃতি দেখতে কেমন হইতো বলো তো? এই sp3d এর আকার আকৃতি কেমন? ছোটবেলায় কি পড়ছিলাম? sp3d হইলে যেহেতু 5টা, তাহলে একটা ত্রিভুজের উপর 2টা থাকবে, অর্থাৎ ট্রাইগোনাল বাইপিরামিড, তাই না? কিন্তু এইখানে যদি একটা মুক্তজোড় ইলেকট্রন আসে, এই যে মুক্তজোড় ইলেকট্রন আসলে তখন কি হয়? এই sp3d তে মুক্তজোড় ইলেকট্রন আসলে, তখন একটা মুক্তজোড় ইলেকট্রন আসলে তখন এটাকে আমরা বলি হচ্ছে সিসঅ স্ট্রাকচার। সিসঅ স্ট্রাকচার। এই যে ফাও কথাবার্তা বললাম আর কি, এটা তুমি না জানলেও কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, এবার আসে এই যে সিসঅ, এই সিসঅ দিয়ে আমরা একটা প্লট চিন্তা করি। সিসঅ দেখছো তোমরা? শিশু পার্কে গেলে পাবা তোমরা এই জিনিসটা। কোথায় পাবা? শিশু পার্কে গেলে দেখবা যে এই যে এরকম একটা জিনিস থাকে। দেখো, শিশু পার্কে গেলে এরকম একটা জিনিস পাবা। ধরো আমি চিন্তা করি একটা এইরকম, মনে করো এইরকম একটা জিনিস, এইরকম চিন্তা করো। দেখো, দেখবা যে এরকম একটা জিনিস আছে, এই যে এরকম 2টা পা থাকে, আর এইখানে ধরো এটা থাকে, এইখানে একটা শয়তানের হাড্ডি বসে,
এইখানে একটা শয়তানের হাড্ডি বসে। যদিও শিশু পার্কে শিশুরা আর বসার সুযোগ পায় না, তোমাদের মতো বড় বড় শয়তানের হাড্ডিগুলো এই জায়গায় বসে। বসার পর এটা চাপ দিলে ওইটা লাভ দেয়, এটা চাপ দিলে এটা লাভ দেয়। এই যে জিনিসটা, এটা হচ্ছে সিসো। এখন আমরা দুইটা সিসো চিন্তা করি, দুইটা সিসো চিন্তা করি দুইটা প্লটের জন্য। ধরো এই যে আরেকটা, এই যে আরেকটা, ঠিক আছে? এই এটা একটু বাঁকা। এবার ভাইয়া একটু খেয়াল করো, ধরো ধরো এই যেটা আছে এইখানে মনে করো যে, এইখানে মনে করো যে তোমাদের এই কাব্য ভাইয়া বসছে, হ্যাঁ, আর এইখানে মনে করো যে এইখানে তোমাদের ধরো এয়ার ভাইয়া বসছে, হ্যাঁ, তারা দুই বন্ধু, দুই প্রিয় বন্ধু এইখানে বসছে। আর এই জায়গায় এই প্লটে চিন্তা করো তো, এই প্লটে চিন্তা করো যে ধরো আমার ভাতিজা সৈকত বসছে, হ্যাঁ, আর এইখানে হচ্ছে ধরো সৈকতের হবু বউ বসছে, এই যে এইটা। এখন তোমাদেরকে যদি চিন্তা করতে বলি যে এই চেহারা দুইটা তুমি দেখা বলো যে সাম্যাবস্থা কোনটাতে আছে, আমার এই 1 নাম্বার যে প্লট এইখানে সাম্যাবস্থা আছে, নাকি 2 নাম্বার যে প্লট এইখানে সাম্যাবস্থা আছে? তোমরা একটু চিন্তা করে তোমরা উত্তর দিবা যে এখানে আসলে সাম্যাবস্থা কোনটাতে আছে, সাম্যাবস্থা কোনটাতে আছে, এই প্রথমটাতে নাকি এই দ্বিতীয়টাতে? এখন দেখে কি মনে হচ্ছে ভাইয়া? দেখে মনে হচ্ছে যে এই যে প্রথমটা যেটি স্টেবল আছে, সমান আছে, দুইজনের ওজন ভর ইত্যাদি চেঞ্জ হইতে পারে, মানে ইত্যাদি সেম, দেখতে সেম লাগতেছে, তাহলে এটাই মনে হয় সাম্যাবস্থায় আছে, তাই না? এটাই মনে হয় সাম্যাবস্থায় আছে। এখন এই ধারণাটা তুমি কখন করতে পারবা? কখন করতে পারবা? যখন তোমাকে আমি অ্যাকচুয়াল ডেটা দিব। তোমাকে কিন্তু আমি কোনো ডেটা দেইনি, তোমাকে আমি জাস্ট বলছি যে এই দুইটা ছবি দেখা বলো যে সাম্যাবস্থা কোনটাতে আছে। এখন দেখার পর তোমাদের মনে হবে কি যে এই দুইটা তো এই যে এখানে এটা ভর মনে হয় সমান, দুইটারই ভর সমান, দুইটারই পরিমাণ সমান, এই জন্য একজন উপরে উঠে না একজন নিচে নামে না। আর এইখানে মনে হয় সৈকত ভাইয়ের ওজন বেশি, তোমার সৈকত ভাইয়ের হবু বউয়ের ওজন কম, এই জন্য না, তোমার সৈকত ভাইয়ের বউয়ের ওজন বেশি, এই জন্য সৈকত ভাই উপরের দিকে উঠে গেছে, তাইলে মনে হয় এইটা সাম্যাবস্থায় নাই। অ্যাকচুয়ালি প্লটটা যদি তোমাকে আমি দেই যে ধরো ধরো এই যে প্লটটা আছে এইটা কোনো চেঞ্জ হয় না, এইটা নো চেঞ্জ, নো চেঞ্জ, এটা কোনো চেঞ্জ হয় না, এটা যেরকম আছে এরকমই থাকবে, নো চেঞ্জ, অলওয়েজ। এটা কিরকম থাকবে? অলওয়েজ, অলওয়েজ এটা যেরকম আছে এরকমই থাকবে এইটা। কিন্তু উপরের যেটা বললাম যে এইটা ধরো একটু পরে চেঞ্জ হয়ে যাবে, এটা একটু পরে চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জেবল, এটা চেঞ্জ হয়। এই যে এই প্লটটা কি হয়? এটা চেঞ্জ হয়, চেঞ্জ হয়, বুঝছো? এইটা চেঞ্জ হয়। এখন চেঞ্জ হয় মনে করো একবারে উপরে যায়, একবারে নিচে যায়, একবারে পড়ে যায়, একবারে উঠা যায়, ইত্যাদি ইত্যাদি চেঞ্জ আসতেছে, অর্থাৎ এইখানে কোনো স্টেবল রিঅ্যাকশন তুমি পাইতেছো না। এইবার যদি তোমাকে বলা হয় যে তাহলে সাম্যাবস্থায় কোনটা আছে, এখন তুমি চোখের দেখায় দেখতেছো উপরে নিচে বাঁকা, বুঝো সাম্যাবস্থা জিনিসটা বোঝো আগে ক্লিয়ারলি, একটু সময় নিয়ে ঠান্ডা মাথায়, তাহলে সাম্যাবস্থা বুঝলে এই যে টপিকটা, এই টপিকের সামনের যাবতীয় সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার। বাট তোমার সাম্যাবস্থার ক্লাসে ঢোকার আগে একটা সিম্পল জিনিস তোমার মাথায় নিয়ে ঢুকতে হবে যে সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থায় সবসময় এই ওজন ভর পরিমাণ বিক্রিয়কের পরিমাণ সমান হওয়া ম্যান্ডেটরি না, সমান হওয়া ম্যান্ডেটরি না। তাহলে আসলে এখানে আসো, তো এবার যদি তোমাকে বলা হয় যে তাহলে অ্যাকচুয়ালি আমার সাম্যাবস্থায় কে আছে, তো তোমার অ্যান্সার হবে যে এই যে প্লটটা যেটা নো চেঞ্জ, এইটা তোমার সাম্যাবস্থায় আছে, যেটা নো চেঞ্জ এটা সাম্যাবস্থায়, যেটা চেঞ্জ হয়, যেটা চেঞ্জ হয় এটা সাম্যাবস্থায় নাই। তাহলে তোমার অ্যান্সার কি? তোমার অ্যান্সার হচ্ছে এই যে 2 নাম্বার, 1 নাম্বার সাম্যাবস্থায় নাই, যেটা চেঞ্জ হয় সেটা সাম্যাবস্থায় নাই। ক্লিয়ার? ক্লিয়ার? এখন তোমার মনে হইতো যে ভাই এখানে তো পরিমাণ সমান ছিল, সমান ছিল, দুইজনের সমান অবস্থানে আছে, তাহলে এটা কেন সাম্যাবস্থা না? দ্যাটস দ্য পয়েন্ট, যে সাম্যাবস্থার জন্য তোমার পরিমাণ সমান হওয়া ম্যান্ডেটরি না, পরিমাণ সমান হওয়া ম্যান্ডেটরি না, সমান হতে পারে তাতে কোনো সমস্যা নেই, বাট ম্যান্ডেটরি না। যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে সাম্যাবস্থা মানে উভয় দিকের বিক্রিয়ার হারের সমান অবস্থা। তাহলে সাম্যাবস্থায় কি সমান হবে? সাম্যাবস্থায় বিক্রিয়ার হার সমান হবে। কি সমান হবে? বিক্রিয়ার হার। তাহলে এই যে প্লটটা আমি বলছি সেকেন্ড প্লটটা, এইখানে বিক্রিয়ার হার সমান, এইখানে বিক্রিয়ার হার সমান, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এখন আলটিমেটলি যদি আমাদেরকে বলা হয় যে সাম্যাবস্থা জিনিসটা কি ভাইয়া, সাম্যাবস্থা মানে কি, সাম্যা মানে হচ্ছে নো চেঞ্জ, কোনো পরিবর্তন আসতে পারবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ কিসের মধ্যে, কিসের মধ্যে নো চেঞ্জ, ওই যে তোমার বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার, সাম্যাবস্থা মানে কি সমান অবস্থায়, এই সমান অবস্থায় এসে কোনো চেঞ্জ হইতে পারবে না। সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার এই দুইটা যখন সমান হবে এরপরে আর কোনো চেঞ্জ আসতে পারবে না। ঠিক আছে, আসো আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি, আরেকটু বিস্তারিত আলোচনা করি। মনে করো তুমি একটা বিক্রিয়া চিন্তা করো, একটা বিক্রিয়া প্লট চিন্তা করো তুমি, এরকম ধরো একটা উভমুখী বিক্রিয়া এ থেকে বি হচ্ছে, এই যে এ থেকে বি হইতেছে। এখন এইখানে কয়টা বিক্রিয়া হইতেছে ভাইয়া, মনে রাখবা এই জায়গায় বিক্রিয়া হইতেছে দুইটা, এই জায়গায় কোন কয়টা বিক্রিয়া হচ্ছে, দুইটা বিক্রিয়া হচ্ছে। কি কি, নাম্বার ওয়ান যেটা এ থেকে বি তৈরি হইতেছে, বি, এটাকে বলা হয় সম্মুখ বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার যে হার সেটাকে বলা হয় রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। ওকে, এরপরে আসো পরের যে বিক্রিয়াটা হচ্ছে রিভার্স রিঅ্যাকশন, পরেরটা এই যেটা কোনটা, যেটা বি থেকে এ হচ্ছে এইটা, এটাকে বলা হয় রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার, পশ্চাৎ বিক্রিয়ার হার। তাহলে প্রথম বিক্রিয়ার যে হার সেটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, দ্বিতীয় বিক্রিয়ার যে হার সেটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ওকে, সাম্যাবস্থা তাহলে কি, সাম্যাবস্থায় ভাইয়া মনে রাখবা যে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় এই যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এইটা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের সমান হবে, এই জিনিসটাই হচ্ছে তোমার সাম্যাবস্থা। এবং এইটা যখন সমান হবে এরপর থেকে বিক্রিয়া আর কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, সবসময় এই সমান অবস্থাটা ওরা মেনটেন করবে। এখন এই সমান অবস্থা মেনটেন করতে গিয়ে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সমান হতেও পারে, নাও পারে। দ্যাটস দ্য পয়েন্ট। কেন ভাই এই কথাগুলো বলছি, এই যে আবল তাবল কথাগুলো কেন বলছি, এই জিনিসটা তোমার মাথায় দেওয়ার জন্য যে এই সাম্যাবস্থা যখন অর্জন হবে, সেই সাম্যাবস্থা অর্জন হতে গিয়ে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সমান হতেও পারে, নাও পারে। বিক্রিয়ক এবং উৎপাদের সমান হতেও পারে, নাও পারে। জাস্ট এই লাইনটা বুঝলে তোমার সাম্যাবস্থা নিয়ে আর তুমি কোনো ধরনের প্যারা খাবা না। ঠিক আছে, কোনো ধরনের প্যারা খাবা না। ওকে, আচ্ছা তাহলে এইখানে আমরা যদি বলি এখানে কোনটা কি ভাইয়া, এখানে এটা কি, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, আরএফ, সম্মুখ বিক্রিয়ার হার। হ্যাঁ, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, সম্মুখ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। ওকে, আর এটা কি, এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার, পশ্চাৎ বিক্রিয়ার হার। তাহলে আরএফটা কি, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, সম্মুখ বিক্রিয়ার হার, আর পরেরটা কি, পরেরটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার। এখন ভাই কন্ডিশনটা কি বলছি, ভাই কন্ডিশনটা একটু লিখে দেই, তাহলে তোমার মাথায় পরবর্তী গ্রাফ যখন আমরা লিখবো তখন তোমার মাথায় জিনিসটা কাজ করবে। সেটা হচ্ছে কি দেখো, এই জিনিসটা মাথায় রাখবা যে এখানে এ কি ভাইয়া, বিক্রিয়ক, বি কি, উৎপাদ, তাই না? এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। ধরো ভাইয়া লিখলাম যে এ এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, তাই না, বিক্রিয়ক, এ হচ্ছে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক, আর বিটা কি, বি হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ। হ্যাঁ, প্রোডাক্ট, উৎপাদ। ওকে, এবার আসো তাহলে যদি সাম্যাবস্থায় আসে, ধরো এরা সাম্যাবস্থায় আসলো, এরা কোথায় আসলো, এরা সাম্যাবস্থায় আসলো। মনে রাখবা ভাইয়া সাম্যাবস্থায় এই তিনটা জিনিসই পসিবল। ধরো এ বি থেকে বড় অবস্থায় আছে, অথবা
বি এ থেকে বড় অবস্থায় আছে, অথবা এ আর বি দুইটা সমান অবস্থায় আছে। তাহলে এইখানে তিনটাই পসিবল, এখানে তিনটাই পসিবল, তিনটাই পসিবল। এ বি থেকে বড় হইতে পারে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ উৎপাদ থেকে বেশি হইতে পারে, উৎপাদের পরিমাণ বিক্রিয়ক থেকে বেশি হইতে পারে, অথবা উৎপাদ আর বিক্রিয়ক সমান হতে পারে। তিনটাই পসিবল সাম্যাবস্থায়, ঠিক আছে? এবং মজার বিষয় কি, যত সাম্যাবস্থা আছে এই উৎপাদ আর বিক্রিয়কের পরিমাণ সমান, এইটার পরিমাণই কম বা প্রায় নাই বললে চলে, বুঝছো? তাহলে সাম্যাবস্থা মানে সমান অবস্থা কিসের? সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার, এই দুইটার সমান অবস্থা হবে। ক্লিয়ার? ডাজন্ট ম্যাটার যে তাদের এখানে এই বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ কেমন, বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ কম বেশি হতে পারে। সো এই লাইনটা বোঝানোর জন্য এতগুলা কথা বলছি। হোপফুলি তোমরা এখন এই জিনিসটা বুঝতে পারছো যে সাম্যাবস্থা জিনিসটা কি। এবার আমরা যখন গ্রাফগুলো আঁকাবো তখন তুমি সেটা রিলেট করতে পারবা। আসো দেখো, মনে করো আমরা একটা বিক্রিয়া চিন্তা করলাম, এ থেকে বি হচ্ছে, এগুলা কি? এটা হচ্ছে টাইম, 0 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। এখন খেয়াল করে দেখো ভাইয়া, মনে করো এই 0 সেকেন্ডে এ আছে তোমার 10টা, ধরো 10 মোল। বি কত? 0, যেহেতু বিক্রিয়ার শুরুতে উৎপাদ তো আর থাকা সম্ভব না, তাই না? আছে কত? 0। এরপর ধরো এ আছে হচ্ছে 8, 2 সেকেন্ডের সময় এটা হচ্ছে 2, এখানে আছে ধরো 6, এখানে আছে ধরো 4, হ্যাঁ 6, 4, 6, 4, এইটা 6, 4, ওকে। এরপরে মনে করো যে ধরো আছে 5, 5, এরপরে আছে ধরো 4, 6, তারপরে 4, 6, তারপরে যদি আরো থাকতো এবং প্রত্যেকটাতেই তোমার 4, 6, 4, 6 এরকম থাকতো। এখন তোমাকে যদি বলা হয় যে সাম্যাবস্থার পয়েন্ট কোনটা, কত সেকেন্ডে গিয়ে আমি সাম্যাবস্থা পাইছি, কত সেকেন্ডে গিয়ে আমরা সাম্যাবস্থা অর্জন করছে, এখন ধরো তোমাদের নজরটা চাইতো কোন দিকে? এই 6 সেকেন্ডের দিকে, এই 6 সেকেন্ডের দিকে। কেন? কারণ 6 সেকেন্ডে তুমি এসে দেখছো যে এ আর বি এর পরিমাণ সমান। তোমার মাথা এতক্ষণ ধরে ভাইয়া এই যে কথাগুলো বলছে, এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে হচ্ছে যে আমার এ আর বি এর পরিমাণ না, যেই সময়ে গিয়ে আমরা দেখব যে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান এবং নো চেঞ্জ, তুমি দেখো তো ভাইয়া কয় সেকেন্ডের সময় এসে তুমি নো চেঞ্জ পাইছো? এই যে 8 সেকেন্ডের সময়, 8 সেকেন্ডের সময় তুমি দেখছো 4 আর 6, এরপর আর কোনো চেঞ্জ আসছে? 4, 6, 4, 6, 4, 6, কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসে না। তাহলে তোমার এই প্লটটা চিন্তা করলে সাম্যাবস্থার পয়েন্ট কোনটা? সাম্যাবস্থার পয়েন্ট কোনটা? সাম্যাবস্থার পয়েন্ট হচ্ছে এই 8 সেকেন্ড। তাহলে তোমার সাম্য অর্জন হয়েছে কত সেকেন্ডে? সাম্য অর্জন হয়েছে 8 সেকেন্ডে। সাম্য অর্জন হয়েছে 8 সেকেন্ডে, ঠিক আছে? সাম্য অর্জন হয়েছে 8 সেকেন্ডে। তাহলে এইটা তোমার সাম্যাবস্থার পয়েন্ট না। তোমার সাম্যাবস্থার পয়েন্ট কোনটা? তোমার সাম্যাবস্থার পয়েন্ট হচ্ছে এই যে এটা, ওকে। এখন এই সাম্যাবস্থায় আমরা যদি সাম্যধ্রুবক কেসি চিন্তা করি, সাম্যধ্রুবক কেসি, এই যে সাম্যধ্রুবক কেসি ইকুয়াল টু কি? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? এই যে এটা। এখন দেখো তো ভাইয়া কোনটা কতটুকু আছে এই সাম্যাবস্থায়? বিক্রিয়ক কোনটা? বি আছে কত? 6, বি হচ্ছে 6, আর এ কত? এ আছে 4। এখন 4 দিয়ে যদি তুমি 6 কে ভাগ দাও, সেটা ডেফিনেটলি কে 1 থেকে বড় হবে। তাহলে এই প্লটে কেসি গ্রেটার দেন 1, কেসি গ্রেটার দেন 1। এই কেসি জিনিসটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করব, ওটা নিয়ে তোমার প্যারা খাওয়ার কোনো দরকার নাই, ওটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করব। আপাতত ভাই যতটুকু দেখাচ্ছি অতটুকু দেখো, আপাতত যতটুকু দেখাচ্ছি অতটুকু দেখো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার কনসেপ্ট, রাসায়নিক সাম্যাবস্থার কনসেপ্ট। হোপফুলি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তোমাদের কনসেপ্টটা। এখন একটা আমরা দেখলাম হচ্ছে কেসি গ্রেটার দেন 1। এবার আমরা একটু অন্যদিকে যাই, কেসি লেস দেন 1 বা কেসি ইকুয়াল 1, এরকম কিছু পাই কিনা দেখি। পরের প্লটটা দেখো। এবার আসো আরেকটা প্লট খুঁজে বের করার ট্রাই করি আমরা। ওকে, এটা চিন্তা করো, মনে করো 0 সেকেন্ডে এ আছে ধরো আগের মতোই সবগুলাই, ধরো এ আছে 10, এটা আছে কত? 0 ইনিশিয়ালি বিক্রিয়ার শুরুতে।
ঠিক আছে, বিক্রিয়া শুরুতে 0। এবার ধরো 2 সেকেন্ডে এসে এটা হচ্ছে 8, এটা 2, তারপরে ধরো এটা 7, এটা 3, তারপরে এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 5। তাহলে এবার যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সাম্যাবস্থা কোন পয়েন্টে অর্জন হয়েছে, কোন পয়েন্টে এসে আমরা সাম্যাবস্থা পাইছি, কত সেকেন্ডে পাইছি, তাহলে এবার মনে হয় যে আমাদের আর কোনো কনফিউশন কাজ করবে না, কারণ অলরেডি আমরা জিনিসটা বুঝে ফেলছি, তাই না? তাহলে আমরা সাম্যাবস্থা পাইছি কততে? 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে, তাই না? এবার দেখো আগেরটাতে যখন এটা ছিল 5 ছিল, এটার আমরা সাম্যাবস্থা ধরিনি, সাম্যাবস্থা ধরছি কত থেকে? পরে যেটা আসছে 4 6 4 6 4 6, মানে যেখান থেকে আমরা একটা নো চেঞ্জ কন্ডিশন পাইছি, কোনো পরিবর্তন নাই। এবার কিন্তু ওই পরিবর্তনটা কততে? 5 এটা কিন্তু দোষের কিছু না, ওই যে শুরু থেকে ভাইয়া যে কথাটা বলতেছি যে এরকমও আসতে পারে, কোনো সমস্যা নাই। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের কেসি এর এটা কি হবে ভাইয়া? আমাদের কেসি ইকুয়াল টু এই উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, বিক্রিয়ক এটা। তাহলে উৎপাদ কত ভাইয়া? উৎপাদ হচ্ছে 5, বিক্রিয়কও 5। এই ধরনের ক্ষেত্রে আমার কেসি ইকুয়াল টু কত? কেসি ইকুয়াল টু 1। আমরা কেপি কেসি এর রাশিমালা, কেপি কেসি এর সম্পর্ক ইত্যাদি ইত্যাদি সব পড়বো। আপাতত জাস্ট এই জিনিসটা আমরা দেখে নিই, এই জিনিসটা দেখি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা কেপি কেসির রাশিমালা হইতে শুরু করে সবকিছু পড়বো, আবার প্যারা নেই। তাহলে এটা হচ্ছে কেসি ইকুয়াল টু 1, কেসি ইকুয়াল টু 1। এবার আসো এখানে পরেরটা, এটা অবশ্যই তোমরা বুঝতেছো যে এটা কি হবে, তাই না? কারণ কেসি গ্রেটার দেন 1 পাইছি, কেসি ইকুয়াল 1 পাইছি, বাকি আছে কি? লেস দেন 1। তো ধরো 0 সেকেন্ডে, 0 সেকেন্ডে এটা আছে 10, এটা 0, তারপরে ধরো এটা আছে 8, এটা 2, 8 2 8 2 8 2 8 2, নো চেঞ্জ। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে দেখো তো এবার আমাদের সাম্যাবস্থা কততে আসছে? এবার সাম্যাবস্থা আসছে আমাদের 2 সেকেন্ডে, 2 সেকেন্ডেই সাম্যাবস্থা চলে আসছে। তো যদি 2 সেকেন্ডে সাম্যাবস্থা চলে আসে, আমরা এবার কি লিখবো ভাইয়া? আমরা লিখবো হচ্ছে কেসি এর রাশিমালা, রাইট? কেসি, কেসি ইকুয়াল টু কি? বি উৎপাদ ডিভাইডেড বাই এ বিক্রিয়ক, ইকুয়াল টু দেখো উৎপাদ কত? 2 আর বিক্রিয়ক কত? 8। তাহলে এই ধরনের কেসে আমাদের কেসি লেস দেন 1, কেসি 1 থেকে ছোট, কেসি 1 থেকে ছোট, ঠিক আছে? 1 থেকে ছোট। এইটা হয়ে গেল। তাহলে দেখো আমরা কেসি লেস দেন 1, কেসি গ্রেটার দেন 1, কেসি ইকুয়াল 1 সবগুলাই আমরা পাইছি। এবার এতক্ষণ যে পকপকটা আমরা করলাম এই কেসির এই নিয়ে, মনে করো সাম্যাবস্থা নিয়ে, সেখান থেকে আমরা দেখলাম কিভাবে কেসি লেস দেন গ্রেটার দেন 1 হইতে পারে বা ইকুয়াল 1 হইতে পারে, অর্থাৎ সাম্যাবস্থার মূল যেই ভিত্তিটা সেটা দেখলাম। এই কথাগুলো এখন আমরা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করব, গ্রাফের মাধ্যমে, ঠিক আছে? আর কেমিস্ট্রিতে তোমরা তো জানো গ্রাফের ইম্পর্টেন্সটা কতটুকু, কেমিস্ট্রিতে গ্রাফের ইম্পর্টেন্সটা কতটুকু এটা অলরেডি তোমরা জানো। তো আমরা সেই জিনিসটা এখন করব। এই যে কেসি ইকুয়াল 1, কেসি লেস দেন 1, কেসি গ্রেটার দেন 1, এই তিনটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? তো চলো প্রথম ইকুয়েশনটা দেখো, এ থেকে বি হইতেছে, হ্যাঁ? তো টি যখন 0, অর্থাৎ টি0 মানে কি? প্রাথমিক অবস্থায়। টি0 মানে কি? প্রাথমিক অবস্থা, মানে বিক্রিয়ার শুরুতে। এ আছে কত? 10, বি আছে কত? 0। এবার ইকুইলিব্রিয়ামে টি ইকিউ, ইকিউ মানে কি ভাইয়া? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা। তার মানে যখন টি নট 0 মানে বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় এ ছিল 10 মোল, বি ছিল 0 মোল, বা এ হচ্ছে 10 মোল পার লিটার, বি 0। যেহেতু আমরা কেসি লিখবো, অর্থাৎ ঘনমাত্রা ভার্সেস সময়, ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ লিখবো, তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম এটা কি? এটা হচ্ছে 10 মোল পার লিটার ঘনমাত্রা, আর এটা হচ্ছে 0। এবার যখন ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় ধরো এটা কত? কেসি ইকুয়াল টু 1, তার মানে কি? তার মানে বিক্রিয়ক এবং উৎপাদ সমান হবে। সাম্যাবস্থা 1, কেসি ইকুয়াল টু 1 মানে কি? বিক্রিয়ক এবং উৎপাদ সমান হবে, বিক্রিয়ক এবং উৎপাদ সমান হবে। সমান হইলে এবার আসো ভাইয়া আমরা গ্রাফ আঁকাবো। আমাদের গ্রাফটা কি ভার্সেস কি হবে? আমাদের গ্রাফ হবে ঘনমাত্রা ভার্সেস সময়, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। আমাদের গ্রাফটা কি হবে? কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। এই পাশে হচ্ছে ধরো কনসেন্ট্রেশন, CONC, কনসেন্ট্রেশন, আর এই পাশে হচ্ছে টাইম, T। ওকে, এবার আসো গ্রাফ আঁকাই। তো গ্রাফ আঁকাইতে গেলে দেখো তো ভাইয়া কত থেকে
সর্বনিম্ন 0, সর্বোচ্চ 10। তাহলে তুমি ধরো 2, 4, 6, 8, 10। একটু বেশি নিয়ে ফেলছি, আর একটু ছোট করি। 2, 4, 6, 8, 10। এটা কত? 0, 2, 4, 6, 8, 10। এইটা। এবার আসো, গ্রাফটা আঁকাইলে কেমন দেখায় দেখো। আমাদের শুরুতে একদম ইনিশিয়ালি যখন জিরো, তখন আমার উৎপাদ কত? 0, তাই না? আর যখন আমার ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা, তখন উৎপাদ কত? 5। আবার বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়ক কত? 10। সাম্যাবস্থা কত? 5। তাহলে যে বিক্রিয়ক শুরুতে কত? এই যে এইখানে বিক্রিয়ক শুরুতে কোন জায়গায়? এই জায়গায় 10-এ। আর সাম্যাবস্থায় বিক্রিয়া নামবে কোথায়? 5-এ। 5 কোথায়? যে 4 আর 6 এর মাঝখানে 5-এ। ধরো এই যে এই জায়গায় নামাইলাম, 5 পর্যন্ত নামাই দিতে হবে। তো তুমি বিক্রিয়ককে নামাও, বিক্রিয়ককে 5 পর্যন্ত নামাও। এই যে তুমি 5 পর্যন্ত নামাই দিলা। ঠিক আছে, একটু সুন্দর করে আঁকাবা। ভাইয়া যেহেতু আর্টে খুবই পারদর্শী, এজন্য ভাইয়ার আর্ট দেখবা যে একটু বিলকি জিলকি হয়। হ্যাঁ, এবার আসো উৎপাদ শুরুতে কত? 0, অর্থাৎ উৎপাদ শুরুতে এই যে এইখানে। আর সাম্যাবস্থা কত? 5-এ গিয়ে মিলছে, তাই না? তাহলে সাম্যাবস্থা এই যে 5-এ গিয়ে তুমি মিলাই দাও। উপরেরটা চেয়ে এটা সুন্দর হয়েছে, তাহলে উপরেরটা আরেকবার আঁকি। এবার যদি আর সুন্দর নাও হয়, কিছু করার নাই, আল্লাহর রাস্তা মাফ করে দিবে এটারে। ওকে, তাহলে এবার দেখো এই যে হয়ে গেল আমার কেসি ইকুয়াল টু 1 এর গ্রাফ। কেসি ইকুয়াল টু 1 এর গ্রাফ। এখন দেখো ভাইয়া কোন পয়েন্টে এসে আর কোনো চেঞ্জ আসে নাই? এই যে এই পয়েন্টে, তাই না? এই পয়েন্টে। তাহলে এই যে সময়টা, এই যে পয়েন্টটা, এটা কিসের সময়? এটা হচ্ছে সাম্যাবস্থার সময়। এটা কিসের সময়? এটা হচ্ছে সাম্যাবস্থা। অর্থাৎ এই টাইমে এসে আমরা সাম্যাবস্থা পাইছি। এই টাইমে এসে আমরা কি পাইছি? সাম্যাবস্থা পাইছি। ওকে, তাহলে এখন যদি আমাদেরকে বলা হয়, দেখো তো ভাইয়া, এই যে উপর থেকে যেটা নামছে, এটা কিসের ঘনমাত্রা? এটা হচ্ছে এর ঘনমাত্রা, মানে বিক্রিয়কের ঘনমাত্রা, রাইট? এই যে বিক্রিয়কের ঘনমাত্রা। আর নিচ থেকে যেটা গেছে, এটা কিসের ঘনমাত্রা? এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা। ঠিক আছে? আর এই যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় এ আর বি এর সম্পর্ক কি? এ আর বি এর সম্পর্ক কি? এটা কি কেস ইকুয়াল টু 1? তাহলে সাম্যাবস্থায় এই এ এর ঘনমাত্রা ইকুয়াল টু বি এর ঘনমাত্রা। সাম্যাবস্থায় এ এর ঘনমাত্রা ইকুয়াল টু বি এর ঘনমাত্রা। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি পয়েন্ট? এই পয়েন্টটা হচ্ছে সাম্যার পয়েন্ট। সাম্যা মানে কি? সাম্যা মানে সাম্যাবস্থা। বারবার সাম্যাবস্থা লিখতে ইচ্ছা করে না, এজন্য আমি এরপরে সাম্যা লিখবো। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার সাম্যাবস্থার পয়েন্ট, সাম্যাবস্থার টাইম। তাহলে কেস ইকুয়াল টু 1 নিয়ে যে আমরা কথাবার্তা বললাম, এই জিনিসটা গ্রাফের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করলাম। এটা সরাসরি রিটেনে আসবে এই প্রশ্ন। ক্লিয়ার? এমসিকিউতে তো আসবেই যে নিচের কোন গ্রাফটি সঠিক, কোনটি সঠিক নয়, কোনটি কেস ইকুয়াল টু 1 এর গ্রাফ, বা এটা দিয়ে বলবে যে এটার জন্য কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের একটা গ্রাফ দেখাও। তো এইগুলা তখন লিখতে হবে। আর যদি রিটেনে আসে তাহলে ডিরেক্ট প্রশ্ন আসবে যে ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ দেখাও। কার জন্য? তোমার রাসায়নিক সাম্যাবস্থার জন্য। সেখানে তোমাকে প্লট দিয়ে দিতে পারে যে কেসি ইকুয়াল টু 1, কেসি লেস দেন 1, গ্রেটার দেন 1 ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার আসলে পরেরটাতে যে পরেরটা কি আছে? পরেরটা আছে কেসি লেস দেন 1। লেস দেন 1 মানে কি? লেস দেন 1 মানে হচ্ছে তোমার বিক্রিয়কের পরিমাণ বেশি, উৎপাদের পরিমাণ কম। এই যে লেস দেন মানে হচ্ছে বিক্রিয়কের পরিমাণ বেশি 8, উৎপাদের পরিমাণ কম 2। আরেকটা কথা, এখানে যে আমি 8-2 ধরছি, তুমি তো প্রশ্ন করতে পারো যে ভাইয়া 8-2 কেন ধরলেন? আপনি কি গণক নাকি? আপনি কেমনে বুঝলেন যে 8-2 হবে? বাবারে, তোমার এখানে জানার দরকার হচ্ছে যে বিক্রিয়কের পরিমাণ বেশি, উৎপাদের পরিমাণ কম। কত বেশি কত কম ডাজন্ট ম্যাটার। আমি এখানে 8-2 দিছি, তুমি চাইলে 6-4 দিতে পারো, তুমি চাইলে 5.5 4.5 দিতে পারো, তুমি চাইলে পয়েন্ট সামথিং ডিফারেন্স রাখতে পারো। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কেসিয়ার ভ্যালুটা লেস দেন 1 হইতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি? তাহলে আমি 8-2 ধরছি, তুমি 7-3 ধরো, 6-4 ধরো, 5.5 4.5 ধরো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, আসো
দেখো টি যখন জিরো তখন এটা হচ্ছে কত, এটা হচ্ছে 10 আর এটা 0। এবার টি যখন ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা তখন এটা কত, এটা হচ্ছে 8। আমি যেটা বলছি, আমি 8 আর 2 নিছি, তুমি 7 3 6 4 4.5 5.5 তোমার খুশি, যাতা নিতে পারবো, শুধুমাত্র কেসি লেস দেন 1 এতটুকু বুঝাইতে পারলেই হয়েছে। ঠিক আছে, এবার আসো আমরা গ্রাফ আঁকাই। আমরা কি ভার্সেস কি নিব জানো, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, ঘনমাত্রা ভার্সেস সময়, এই কনসেন্ট্রেশন আর হচ্ছে এই টাইম টি। আবারও ম্যাক্সিমাম হচ্ছে 10, মিনিমাম 0। তো 0 থেকে স্টার্ট করো, ধরো 2 4 6 8 10, 2 4 6 8 10। ওকে, সিমিলারলি দেখো আমাদের যখন বিক্রিয়া শুরু হয় ইনিশিয়াল অবস্থায় এ কত, এ হচ্ছে 10, আর যখন সাম্যাবস্থায় আসছি তখন এ কততে নামছে, 8-এ নামছে। তাহলে এ কে তুমি এই যে 10 থেকে স্টার্ট করে কত পর্যন্ত নামাবা, 8 পর্যন্ত নামাবা, তাই না? 10 থেকে স্টার্ট করে 8 পর্যন্ত নামায় দাও। এই যে 10 থেকে স্টার্ট করে 8 পর্যন্ত নামায় দিলাম, 10 থেকে স্টার্ট করে 8 পর্যন্ত নামায় দিলাম। কেউ যদি এক্সট্রা সাউন্ড শোনো, এটা একটা রেকর্ডেড ক্লাস, ইউটিউব প্লেলিস্ট, এক্সট্রা সাউন্ড শুনলে বুঝবা যে তোমাদের সৈকত ভাইয়া পাশে মোবাইল টিপতেছে। তো যা তা বললে কমেন্টে সৈকত ভাইয়া বলতে পারবা। আচ্ছা, এবার আসো আমাদের উৎপাদ, যেটা উৎপাদের কত, 0 থেকে কত পর্যন্ত উঠছে, 2 পর্যন্ত উঠছে, রাইট? তাহলে আমরা কি করব, এই যে 0 থেকে 2 পর্যন্ত উঠাবো, 0 থেকে 2 পর্যন্ত, এই যে 0 থেকে 2 পর্যন্ত উঠাই দিছি, 0 থেকে 2 পর্যন্ত উঠাই দিছি। ওকে, এরপরের কাজ কি, এরপর আর কোনো কাজ নাই। এরপরে এই যে সোজা লাইন, যেহেতু আর কোনো চেঞ্জ নাই তাহলে সোজা লাইনটা আমরা এইদিকে দেখাই দিব। ওকে, এবার দেখো তো কোন পয়েন্টে এসে আর কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, নো চেঞ্জ। এই যে নো চেঞ্জের পয়েন্ট হচ্ছে এইখান থেকে, তাই না, এই জায়গাটা। তাহলে আমাদের সাম্যাবস্থার জন্য পয়েন্ট কোনটা, এই যে এই টাইমটা হচ্ছে আমাদের সাম্যাবস্থার টাইম, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থার পয়েন্ট, এইটা। আবার আগের মতো যদি আমরা বলি, এই যে উপর থেকে যেটা নামছে এটা কি, এটা হচ্ছে এ এর ঘনমাত্রা, মানে বিক্রিয়কের ঘনমাত্রা। নিচ থেকে যেটা উঠছে এটা কি, এটা হচ্ছে বি এর ঘনমাত্রা। আর সাম্যাবস্থায় এটা হচ্ছে আমার সাম্যা। এই সাম্যাবস্থায় এ আর বি এর সম্পর্ক কি, এটা যেহেতু কেসি লেস দেন 1, তার মানে এ এর পরিমাণ বেশি, এ গ্রেটার দেন বি, ওকে, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার কি, কেসি লেস দেন 1। আরেকটাই বাকি আছে, কেসি গ্রেটার দেন 1। হোপফুলি এবার তোমরা এটা নিজেই পারবা, তারপর আমি করা ট্রাই করে দেখো। সিমিলারলি আগের মতোই আমরা ধরে নিব, কত ধরবো সেটা ডিপেন্ড করতেছে আগের পেজে আমরা কি নিছি। আগের পেজে গ্রেটার দেন 1 এর জন্য কত নিছিলাম, দেখো কেসি গ্রেটার দেন 1 এ কত নিছিলাম, এই যে 5 4 আর 6, তাই না? বিক্রিয়ক ছিল 4, উৎপাদ ছিল 6। তাহলে আমরা এটা নিয়ে গ্রাফ আঁকাই, কম বেশি হইতে পারে, কোনো সমস্যা নেই, তুমি যেটা ধরবো এটা দিয়ে গ্রাফ আঁকাবা। আসো, টি যখন 0 ইনিশিয়াল অবস্থায়, এ হচ্ছে আমার 10, বি 0। টি যখন ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা তখন এ হচ্ছে 4 আর বি হচ্ছে 6। এবার আসো কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন টাইম 0 থেকে 10 পর্যন্ত, 2 4 6 8 10। ওকে, দেখো তাইলে আমার এ বিক্রিয়ক ম্যাক্সিমাম কত, 0-তে, যখন 0 সেকেন্ড তখন কততে আছে, 10-এ। আর সাম্যাবস্থার সময় কততে নামছে, 4-এ নামছে, সাম্যাবস্থার সময় 4-এ নামছে। তাহলে এটাকে 10 থেকে স্টার্ট করে
এই যে 10 থেকে স্টার্ট করে কত পর্যন্ত নামাবা, এই 4 পর্যন্ত নামাবা। তাহলে 10 থেকে স্টার্ট করে 4 পর্যন্ত নামায় দাও। বাহ, খুবই সুন্দর হয়েছে, আরেকবার আঁকানো লাগবে। হয়েছে? ওকে, না হইলেও মাইনা নিতে হবে, কিছু করার নাই। পরেরটা হচ্ছে কত, 0 থেকে 6। উৎপাদ হচ্ছে যে 0 থেকে 6 পর্যন্ত উঠাইতে হবে, 6 পর্যন্ত উঠাইতে হবে। ওকে, ঠিক আছে, উঠে গেছে। এবার আসো আমরা লাইনটা মিলাই দিই। আচ্ছা, এই লাইনটা এখান থেকে সোজা যাবে। হ্যাঁ, ধরো আমার আমার আঁকানোটা সুন্দর হয় নাই, তোমরা বিশ্বাস করে নাও যে এটা সোজা পর্যন্ত গেছে। তোমরা যখন আঁকাবা পরীক্ষার হলে তখন একটু যত্ন করে সুন্দর করে আঁকাবা, টিচার খুশি হবে, ভালো মার্কস দিবে। আমাদের নো চেঞ্জের পয়েন্ট কোনটা, এই যে দেখো এই দিক থেকে এসে আর কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এটা হচ্ছে আমার সাম্যাবস্থার পয়েন্ট। আমি এবার লিখে দিব আমাদের কোনটা কি। উপর থেকে যেটা নামছে সেটা কি, এটা হচ্ছে বিক্রিয়ক। নিচ থেকে যেটা উঠছে উৎপাদ, উৎপাদ। আর এই যে সাম্যাবস্থা, এই সাম্যার যে পয়েন্ট, এই সাম্যাবস্থায় এ আর বি এর সম্পর্ক কি, যেহেতু কেসি গ্রেটার দেন 1, তার মানে আমরা একটু আগে দেখে আসছি এটা যে বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার যে ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ আছে, ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ। এখন একটা জিনিস একটু খেয়াল করো, যে তুমি যদি, যেহেতু এটা কি কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ, সময়ের গ্রাফ, তাই না, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, সময়। এবং এইখানে আমরা প্রত্যেকটা যে সাম্যাবস্থার যে পয়েন্টগুলো নিছি, এই পয়েন্টগুলো কি ইন্ডিকেট করে, যে আমরা কত সময়ে সাম্যাবস্থা পাইছি, তাই না, কত ঘনমাত্রা, কোনটার ঘনমাত্রা কত চেঞ্জ হইতেছে, অ্যাট দ্য সেম টাইম সময় কত লাগতেছে। তো তুমি যদি এই যে এক্স অ্যাক্সিসটা দেখো, এখানে তুমি টাইম দেখতে পাবা, যে কোনটাতে টাইম বেশি লাগছে, কোনটাতে কম লাগছে, কোনটাতে টাইম বেশি লাগছে, কোনটাতে কম লাগছে। হয়তো হাতে গ্রাফ আঁকানোতে একটু এদিক সেদিক হইতে পারে, বাট এটা ম্যাসিভ চেঞ্জ তো আর না। তো তুমি একটু খেয়াল করলে দেখো যে এখানে কেসি লেস দেন 1, এই যে কেসি লেস দেন 1, এই জায়গায় সাম্যাবস্থাটা আমরা সবার আগে পাইছি, এই জায়গায় সাম্যাবস্থাটা আমরা সবার আগে পাইছি। দেখো খুব অল্প সময়ের মধ্যে সাম্যাবস্থা অর্জন হয়েছে। তো আমরা একটা লাইন এখানে লিখতে পারবো যে কেসি এর মান যত ছোট হবে সাম্যাবস্থা তত আগে পাওয়া যাবে, কেসি এর মান যত ছোট হবে সাম্যাবস্থা তত দ্রুত পাওয়া যাবে। তাহলে এই লাইনটা আমরা একটু লিখে ফেলি, এই জিনিসটা মাথায় রেখো, এটা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। কেসি এর মান যত ছোট হবে, কেসি এর মান যত ছোট হবে সাম্যা তত দ্রুত পাওয়া যাবে, সাম্যা তত দ্রুত পাওয়া যাবে। ওকে, তাহলে এইবার আসো আমাদের এই যে মানগুলা, এই যে গ্রাফগুলো, এই গ্রাফগুলো আমরা কি দিয়ে আঁকাইছি ভাইয়া, আমাদের হাতে ডেটা ছিল, তাই না, আমরা শিওর ছিলাম যে এখানে এই বিক্রিয়ার জন্য কেসি লেস দেন 1, এটার জন্য গ্রেটার দেন 1 বা ওইটা ইকুয়াল 1, এগুলো আমরা শিওর ছিলাম, কারণ আমরা ইনিশিয়ালি এই ডাটাগুলো ধরে নিছি, এখন ধরো যদি এরকম গ্রাফ আসে, হাইপোথেটিক্যাল, যেটা তুমি চিন্তা করে আঁকাবা, বিক্রিয়া দেখে আঁকাবা, যেখানে তোমার কোনো ডেটা থাকবে না, মানে এক্সাক্ট কোনো ডেটা থাকবে না, সেই ধরনের গ্রাফগুলো আমরা কিভাবে আঁকবো সাম্যাবস্থার জন্য, একটু খেয়াল করো। এইগুলা তো হোপফুলি আমরা বুঝছি, এগুলাই ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় আসবে। এখন এর থেকে যদি একটু অ্যাডভান্সে যাই, ধরো তুমি তো ওই যে করলা, গ্রাফের ক্লাস করলা, তাই না, গ্রাফের ক্লাস করলা, এমন সময় ধরো তোমার বাবা এসে বললো যে বাবা মোকলেস, গ্রাফের ক্লাস তো করছো, এবারে যে 3টা বিক্রিয়া দিলাম, এই বিক্রিয়ার গ্রাফগুলো আঁকায় দেখাও, কোনো ডেটা নাই, কিছু নাই, কোনো কিছু নাই, জাস্ট তুমি কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ আঁকাবা। তখন আমরা কিভাবে আঁকাবো, তখন কিভাবে করবো, একটু খেয়াল করে দেখো। এই জিনিসটা বুঝলে পৃথিবীর যে কোনো ইকুয়েশনের গ্রাফ তুমি আঁকাইতে পারবা। এর উপর ধরো পরীক্ষার হলে তোমার মুখের উপরে যত ইকুয়েশন ছুড়ে মারুক না কেন, তার পরিবর্তে তুমি রিপ্লাই হিসেবে একটা গ্রাফ আঁকায় দিতে পারবে। এই জিনিসটা আমরা শিখবো এখন, ঠিক আছে। ওকে, একটু মনোযোগ দাও, দেখো ধরো
প্রথম বিক্রিয়াটা N2 + 3H2 2NH3 এইটা, এটার জন্য আমরা কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ আঁকাবো। হাতে কোনো ইনফরমেশন আছে? নাই। কোনো ডেটা আছে? নাই, শুধু বিক্রিয়াটা আছে। তো বিক্রিয়া থাকলে চলো আমরা একটু ধরে নিব, এইগুলো পরীক্ষার খাতায় লেখা যাবে না, আমি যেটা এখন ধরতেছি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। দেখো নাইট্রোজেন আছে এখানে কয় মোল? 1 মোল, তাই না? নাইট্রোজেন আছে 1 মোল। আচ্ছা, হাইড্রোজেন আছে কয় মোল? 3 মোল, হাইড্রোজেন 3 মোল। অ্যামোনিয়া আছে কয় মোল? অ্যামোনিয়া আছে 2 মোল। ঠিক আছে, এখন দেখো তোমার কাছে ডেটা হিসাবে তুমি বিক্রিয়া দেখে ধরে নিছো যে এইটুকু, এর বেশি সম্ভব না, এর বেশি সম্ভব না। ওকে, এখন তোমাকে জিজ্ঞেস যদি গ্রাফটা আঁকাইতে বলে, তো তুমি দেখো তোমার সর্বনিম্ন হচ্ছে 1 এবং সর্বোচ্চ হচ্ছে 3। এবার তুমি আল্লাহর নামে 3টা লাইন কাটো, এই 1, এই 2 আর এই হচ্ছে 3, 1 2 3। এবার আমরা প্রত্যেকটার জন্য এক একটা বিক্রিয়ক এবং উৎপাদের জন্য আলাদা আলাদা এক একটা লাইন আমরা নিব, আলাদা আলাদা এক একটা গ্রাফ আমরা আঁকাবো। দেখো কেমনে। প্রথমটা কি? নাইট্রোজেন। নাইট্রোজেন কত মোল আছে? 1 মোল আছে, অর্থাৎ এই যে এইখানে নাইট্রোজেনের শুরু কোথায়? এই 1 থেকে। এখন ভাইয়া এই যে এই পয়েন্টে নাইট্রোজেন আছে, তাই না? এই পয়েন্টে, এখন এই পয়েন্টে নাইট্রোজেন কোন দিকে যাবে? কোন দিকে যাবে? নাইট্রোজেন কি এই উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? এটা কে ইন্ডিকেট করবে? এটা ইন্ডিকেট করবে তোমার কমন সেন্স, তোমার জেনারেল নলেজ। এটা কি? এটা হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক কি করে? বাড়ে নাকি কমে? বিক্রিয়া শুরুতে বিক্রিয়ক কি করে? বিক্রিয়া রান হওয়ার পাশাপাশি সাথে সাথেই বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, তাই না? তাহলে বিক্রিয়া যখন শুরু হবে, এই যে নাইট্রোজেন বিক্রিয়ক, তার পরিমাণ কি হবে? কমতে থাকবে। এই যে তার পরিমাণ আমরা কমায় দিব, তার পরিমাণ আমরা কি করব? তার পরিমাণ আমরা কমায় দিব। এই যে দাও, এই যে কমায় দিলাম, কমায় দিলাম। এটা কার গ্রাফ? এটা হচ্ছে নাইট্রোজেন। হয়ে গেছে, হয়ে গেছে। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আপনি যে এত দূর কমাইলেন, আপনি শিওর হইলেন কিভাবে যে এতটুকু কমাইছেন? আপনি তো চাইলে আরেকটু কম কমাইতে পারতেন, এই যে এইরকম কমাইতে পারতেন, অথবা আপনি আরো অনেক বেশি কমাই দিতে পারতেন। হ্যাঁ বুদ্ধিজীবী, ঠিক আছে, আইনস্টাইনের খালাতো ভাই, তুমি বুঝছো যে আমি চাইলে এটাও পারতাম, আমি চাইলে এটাও পারতাম, কিন্তু আমার হাতে ডাটা আছে, তোমার হাতে ডাটা আছে? নাই, নাই। স্যারের হাতে আছে? নাই, কারো হাতেই নেই। তাহলে তুমি এখানে নিজের মন মতো এটা দিতে পারবে, তোমার সেই স্বাধীনতা আছে। ঠিক আছে, এই জায়গায় পৃথিবীতে একমাত্র এই জায়গাতেই তোমার ফ্রিডম আছে, তোমার লাইফে এই ছাড়া আর কোনো ফ্রিডম নাই আপাতত। তাহলে এটা তুমি আরো নিচেও নামাইতে পারবা, আরো উপরে উঠাইতে পারবা, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এরপর আসো পরেরটা, হাইড্রোজেন। হাইড্রোজেন কি? বিক্রিয়ক। বাড়বে নাকি কমবে? বিক্রিয়ক কি হয়? কম। কত থেকে কমবে? কত আছে? 3 আছে, 3 থেকে কমবে। তাহলে হাইড্রোজেনকে 3 থেকে কমায় দাও। এই যে হাইড্রোজেনকে 3 থেকে কমায় দিছি, 3 থেকে কমায় দিছি। এবার এই জিনিসটাও তুমি চাইলে কি করতে পারবা? তুমি আরো অনেক বেশি কমাইতে পারবা। এই জিনিসটাও তুমি চাইলে আর অনেক বেশি কমাইতে পারবা বা কম কমাইতে পারবা। অর্থাৎ তুমি চাইলে এটাও টানতে পারতা, তুমি চাইলে এটাও টানতে পারতা, তুমি চাইলে এইদিকে এসে কোলাপ করতে পারতা। অর্থাৎ তোমার বোঝানোর দরকার হয়েছে যে হাইড্রোজেন বিক্রিয়ক, এটা কমছে, হাইড্রোজেন বিক্রিয়ক এটা কমছে, তুমি এটা বুঝাবা। আর এক্সট্রা কিছু তোমার বোঝানোর দরকার নেই। কতটুকু কমছে ডাজন্ট ম্যাটার, এটা আমাদের বিজনেস না। ক্লিয়ার? ওকে, এরপরে আসো লাস্ট ওয়ান, অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি? উৎপাদ। অ্যামোনিয়া কি? উৎপাদ। উৎপাদ কি হবে? বাড়বে নাকি কমবে? বিক্রিয়া চলার সাথে সাথে উৎপাদ কি হয়? বাড়ে। কতটুকু বাড়বে? কত থেকে বাড়বে? কয়টা আছে? 2টা, তার মানে 2 থেকে বাড়বে, তাই না? 2 থেকে যেভাবে বাড়বে, তাই না? তোমার মাথা বিক্রিয়া যখন শুরু, তখন আমার উৎপাদ কত? 0 না? 0। তাইলে এই অ্যামোনিয়া বাড়বে কোথা থেকে? অ্যামোনিয়া বাড়বে হচ্ছে 0 থেকে। কত পর্যন্ত বাড়বে? ও কত আছে? 2। তাহলে অ্যামোনিয়াকে তুমি 0 থেকে 2 পর্যন্ত বাড়াবা, 0 থেকে 2 পর্যন্ত বাড়াবা। এটা কার গ্রাফ? এটা হচ্ছে অ্যামোনিয়া। শেষ। তাহলে এই হচ্ছে এই বিক্রিয়ার জন্য এই বিক্রিয়াটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এইভাবে করে তুমি পৃথিবীর যে কোনো বিক্রিয়ার গ্রাফ আঁকায় দিতে পারবা, পৃথিবীর যে কোনো বিক্রিয়ার গ্রাফ আঁকায় দিতে পারবা। চলো আমরা আরেকটা ট্রাই করি। পরেরটা দেখো কোনটা কত আছে দেখো তো। PCl5 এটা কত আছে? ফসফরাস পেন্টাক্লোরাইড একটা আছে, 1। কত? 1। ওকে, তার মানে এখানে 3টাই কত আছে? 1 1 আছে। তাহলে এখানে আমরা কি গ্রাফ নিব? কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, ঘনমাত্রা ভার্সেস সময়। আমাদের লাইন
কয়টা আছে? একটা। তার মানে একটা দাগ কাটলে হয়েছে, যে একটা দাগ কাটলাম, এক এক। ওকে ভাইয়া, এবার দেখো তো প্রথমটা দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড বাড়বে না কমবে? এটা বিক্রিয়ক, বিক্রিয়ক কি হয়? কমে। কত থেকে কমবে? এক থেকে কমবে। এই যে এক থেকে কমায় দাও, এই এক থেকে কমায় দিলা, এটা কি? PCl, শেষ। এরপরে এরপর হচ্ছে PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা কি হবে? এটা বাড়বে, এটা বাড়বে। কত থেকে বাড়বে? এটা কি উৎপাদ? উৎপাদ কি হয়? বাড়ে। কত থেকে বাড়বে? শূন্য থেকে বাড়বে, কারণ ইনিশিয়াল রিঅ্যাকশন, ইনিশিয়াল টাইমে বিক্রিয়ার শুরুতে উৎপাদ কত থাকে? শূন্য থাকে। তাহলে এটা শূন্য থেকে বাড়বে কত পর্যন্ত? এই যে সামনে কত আছে? এক, তাহলে এক পর্যন্ত বাড়বে। তো তুমি তারা বাড়ায় দাও এক পর্যন্ত, এই যে এক পর্যন্ত বাড়ায় দিলা। এটাকে, এটা হচ্ছে PCl3। এরপরে দেখো ক্লোরিন, Cl2 ক্লোরিন, এটাও সেম, এটা উৎপাদ, এটা বাড়বে। কত পর্যন্ত বাড়বে? এটা এটা শূন্য থেকে এক পর্যন্ত বাড়বে। তো শূন্য থেকে এক পর্যন্ত তুমি কি এটার উপর আবার ওভাররাইটিং করবে? আরেকটা দিবা? আরেকটা দেওয়ার দরকার নাই, জাস্ট এখানে কমা দিয়ে ক্লোরিন লিখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটার উপর ওভাররাইটিং, গ্রাফের উপর ওভাররাইটিং করা যায় না। তার মানে একটা দিয়ে তুমি দুইটা বুঝাই দিলা, ফসফরাস পেন্টাক্লোরাইড আর ক্লোরিন, দুইটা, শেষ। বুঝতে পারছি? বুঝলে? পরেরটা পরেরটা হচ্ছে তোমাদের হোম কাজ, বাড়ির ওয়ার্ক। এটা নিজেরা নিজেরা ট্রাই করবা। এটা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? আসো আমরা পরের গ্রাফে যাই। এইখানে দেখো, আগের যে বিক্রিয়াগুলো আছে, ধরো এটা, তো মনে হইতে পারে যে ভাইয়া এই বিক্রিয়াগুলো যদি একটু বিলকি জিলকি করি, একটু এদিক সেদিক করি, তখনও কি গ্রাফগুলো আমরা আঁকাইতে পারবো কিনা? ধরো এখানে যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়ার আমি রিভার্স করে দিলাম। এই যে দেখো লেখা আছে রিভার্স রিঅ্যাকশন। আগের বিক্রিয়াগুলোর তুমি কি করলা? তিনটা বিক্রিয়ারই রিভার্স করে দিলা, তিনটা বিক্রিয়ারই উল্টায় দিছো। দেখো তিনটারই আমরা উল্টায় দিছি। এবার দেখো তো আমরা গ্রাফগুলো আঁকাইতে গেলে কোনো প্রবলেমে পড়ি কিনা, নাকি আমাদের যেই কনসেপ্ট নিয়ে আমরা আসছি ওই কনসেপ্টেই যাইতে পারবো। এই গ্রাফটা ওইখানে তোমাদের বাড়ির কাজ দিছি, এই জন্য এটা এখানে আগে করে দিই। দেখো কনসেন্ট্রেশন ভার্সাস টাইম। আচ্ছা, এটা কত আছে ভাইয়া? সালফার ট্রাইঅক্সাইড আছে দুইটা, দুই। সালফার ডাইঅক্সাইড দুই। অক্সিজেন কত? অক্সিজেনের সামনে কত আছে? এক। তাহলে সর্বনিম্ন এক, সর্বোচ্চ দুই। ওকে, তো আমরা দুইটা লাইন কাটি, এই এক, এই দুই, এক দুই। আসো প্রথমটা হোপফুলি তোমরা এই ক্লাস দেখার পাশাপাশি নিজেরা এটা আঁকতে পারবা। এখন আমি আঁকার আগেই তোমরা এঁকে ফেলবা। দেখো প্রথমটা সালফার ট্রাইঅক্সাইড, এটা বিক্রিয়ক, এটা কমবে। কত থেকে কমবে? দুই থেকে কমবে। এই যে তুমি তারা দুই থেকে কমায় দাও এটাকে, এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, হয়ে গেছে। এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কি? উৎপাদ। উৎপাদ বাড়বে না কমবে? উৎপাদ বাড়বে। কত থেকে? শূন্য থেকে। কত পর্যন্ত? তার সামনে যত আছে তত পর্যন্ত। তার সামনে কত আছে? দুই আছে। তাহলে এটা শূন্য থেকে দুই পর্যন্ত বাড়বে, শূন্য থেকে দুই পর্যন্ত বাড়বে। এই যে শূন্য থেকে দুই পর্যন্ত বাড়বে। এটাকে, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এরপরে আসো লাস্ট ওয়ান, অক্সিজেন। অক্সিজেন কি? উৎপাদ। উৎপাদ বাড়বে কত থেকে? শূন্য থেকে। কত পর্যন্ত? সামনে আছে কত? এক। তাহলে শূন্য থেকে এক পর্যন্ত বাড়বে। এই যে শূন্য থেকে এক পর্যন্ত বাড়ায় দিলে এটাকে, এটা হচ্ছে অক্সিজেন। শেষ, শেষ। তাহলে হোপফুলি আমরা পারবো, তাই না? হোপফুলি পারবো। তাহলে আমাদের কনসেপ্ট কিন্তু সেম থাকতেছে, সেম কনসেপ্টেই আমরা সবগুলা গ্রাফ আঁকাইতে পারি। এবার এই দুইটা তোমাদের হোম কাজ, এই দুইটা হোম কাজ। এইটা, এটা বাড়ির ওয়ার্ক। ওকে, ঠিক আছে, চলো ফাইনালি আরেকটা গ্রাফ। এই রাসায়নিক পরিবর্তন এমন একটা চ্যাপ্টার, এইখানে গ্রাফ তোমাকে ছাড়তেছে না। এখানে প্রচুর পরিমাণে, এরপরে যখন রিঅ্যাকশনের বিক্রিয়ার গতি পড়বা, ওইখানে কিন্তু এরকম বেশ কিছু গ্রাফ আছে। সাম্যাবস্থায় সেই তুলনায় খুব বেশি না, কমই। আমরা কয়টা গ্রাফ দেখছি অ্যাকচুয়ালি? আমাদের ডেটা সহ তিনটা গ্রাফ দেখছি, তাই না? এই যে এই তিনটা। তারপরে বাকিগুলো তো আসলে গ্রাফের জাতের মধ্যে পড়ে না, খালি দেখে আঁকায় দিবা, খুবই সহজ জিনিস। এখন আমরা আরেকটা গ্রাফ পড়বো,
এই গ্রাফটা হচ্ছে বিক্রিয়ার হার ভার্সেস সময়। এতক্ষণ আমরা যে গ্রাফগুলো পড়ছিলাম এগুলা কি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, মানে ঘনমাত্রা ভার্সেস সময়। এইবার আমরা যে গ্রাফটা পড়বো সেটা হচ্ছে বিক্রিয়ার হার ভার্সেস সময়, রিঅ্যাকশন রেট ভার্সেস টাইম, রিঅ্যাকশন রেট ভার্সেস টাইম। এইটা রিঅ্যাকশন রেট ভার্সেস টাইম। ওকে, বিক্রিয়ার হার ভার্সেস সময়। আসো, ধরো এই পাশে হচ্ছে আমার বিক্রিয়ার হার, রিঅ্যাকশন রেট, আর এই পাশে হচ্ছে টাইম, সময়। সময়। আচ্ছা, একটা বিক্রিয়া চিন্তা করো তো ভাইয়া, কোনটা চিন্তা করবো? এতক্ষণ যেটা চিন্তা করে আসছিলাম, এতক্ষণ যে বিক্রিয়া চিন্তা করে আসছি ওই বিক্রিয়ায়। ধরো এ থেকে বি হচ্ছে, এ থেকে বি। তো এখানে বিক্রিয়া যেন কয়টা হয়? দুইটা হয়, তাই না? দুইটা হয়। কি কি? একটা হচ্ছে যেটা এ থেকে বি হয়, এবং এইটা রিঅ্যাকশন রেটটাকে আমরা কি বলি? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আরএফ, তাই না? সম্মুখ বিক্রিয়ার হার। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে উল্টাটা, উল্টাটা অর্থাৎ বি থেকে এ, এই যে এটা, এটার বিক্রিয়ার হারকে আমরা কি বলি? রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ওকে। আর সাম্যাবস্থা কি? সাম্যাবস্থা হচ্ছে আর এফ ইকুয়াল টু আর বি। সাম্যাবস্থা হচ্ছে আর এফ ইকুয়াল টু আর বি। ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ওকে, তাহলে এটা ধরো আমাদের বিক্রিয়ার প্লট। এবার এটার উপর নির্ভর করে আমরা গ্রাফ আঁকাবো, এটার উপর নির্ভর করে গ্রাফ আঁকাবো। কি ভার্সেস কি? হার ভার্সেস সময়। তো এখন ভাইয়া খেয়াল করো, একটু খেয়াল করো। ধরো বিক্রিয়া যখন শুরু, একদম শুরুতে ইনিশিয়াল অবস্থায়, ধরো মাত্র বিক্রিয়াটা শুরু হইল, এই বিক্রিয়ার শুরুতে কোন বিক্রিয়াটা বেশি পরিমাণে থাকে? সম্মুখ বিক্রিয়া নাকি পশ্চাৎ বিক্রিয়া? কোন বিক্রিয়ার হারটা বেশি থাকবে? ফরওয়ার্ড রিঅ্যাকশন নাকি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যে কোনো বিক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে কি হয়? উৎপাদ হওয়া শুরু করে, তাই না? উৎপাদ হওয়া শুরু করেন। উৎপাদ কোন বিক্রিয়ার মাধ্যমে হয়? তুমি যদি এ থেকে বি পাইতে চাও, এ হচ্ছে তোমার বিক্রিয়ক, বি হচ্ছে তোমার উৎপাদ। বি পাইতে চাইলে তোমার সম্মুখ বিক্রিয়াটা আগে বেশি হওয়া লাগবে, তাই না? সম্মুখ বিক্রিয়া বেশি হওয়া লাগবে, আর পশ্চাৎ বিক্রিয়া কম হবে, পশ্চাৎ বিক্রিয়া কম হবে, তাই তো? তাহলে যখন আমরা ইনিশিয়ালি একদম শুরুতে, তখন তোমার শুরুতে সব থেকে বেশি থাকবে কোনটা? শুরুর দিকে বেশি থাকবে ফরওয়ার্ড রিঅ্যাকশন, ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এই পজিশনে কে থাকবে? ফরওয়ার্ড রিঅ্যাকশন। আর এই পজিশনে কে থাকবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এবার সময়ের সাথে সাথে যখন উৎপাদ হইতে থাকবে, বিক্রিয়ক কমতে থাকবে, উৎপাদ হইতে থাকবে, বিক্রিয়ক কমতে থাকবে, একটা টাইম পরে যা তুমি যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন শুরু হবে, তারপর একটা টাইম পরে যা দুইজন ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হলে তখন আমরা সাম্যাবস্থার পয়েন্ট পাবো, ঠিক আছে? কিন্তু ইনিশিয়ালি, প্রাথমিক অবস্থায় আমাদের বেশি থাকবে কোনটা? ফরওয়ার্ড রিঅ্যাকশন। তো আমরা যদি একটা গ্রাফ আঁকাই, দেখো সেই গ্রাফটা দেখতে কিরকম হবে। সেই গ্রাফটা দেখতে কিরকম হবে মনে করো এই যে এরকম। এই যে ধরো একটা গ্রাফ আঁকাইলাম আমরা, এই যে এটা ধরো আমরা একটা গ্রাফ আঁকাইলাম। এটা এখন দেখো ভাইয়া, এটা যদি আমরা একটু লিখি যে কোনটা কি, শুরুতে আমরা কি বলছিলাম? এই যে শুরুতে ইনিশিয়ালি বেশি থাকবে কোনটা? ইনিশিয়ালি বেশি থাকবে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। কম থাকবে কোনটা? কম থাকবে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি পয়েন্ট বলো তো ভাইয়া? এই পয়েন্টটা হচ্ছে তোমার সাম্যাবস্থার পয়েন্ট, রাইট? এতক্ষণে আমরা এই জিনিস অলরেডি বুঝে গেছি। এই সাম্যাবস্থার পয়েন্টে এসে, সাম্যাবস্থার পয়েন্টে এসে এ আর বি এর সম্পর্ক কি? সরি, আর এফ এবং আর বি এর সম্পর্ক কি? সাম্যাবস্থার পয়েন্টে এসে আর এফ এবং আর বি এটা সম্পর্ক কি? সাম্যাবস্থার পয়েন্টে এসে আর এফ এবং আর বি এর সম্পর্ক কি? সাম্যাবস্থায় হচ্ছে আর এফ ইকুয়াল টু আর বি, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এই হচ্ছে আমার ধরো বিক্রিয়ার হার ভার্সেস সময়ের গ্রাফ, বিক্রিয়ার হার ভার্সেস সময়ের গ্রাফ, ঠিক আছে? এইবার আসো আমরা এখানে কিছু বিলকি জিলকি করব। জিনিসটা কি খেয়াল করে দেখো। ধরো এটা হচ্ছে তোমার
সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা। এবার আসো, এখানে আমরা কিছু বিলকি জিলকি করব। কি টাইপের বিলকি জিলকি? ধরো ধরো এখানে যদি এই সাম্যাবস্থা অর্জনের পরে, এখানে যে সাম্যাবস্থা অর্জিত হইল, এই যে এই জায়গায়, এই সাম্যাবস্থা অর্জনের পরে আমরা যদি এখানে প্রভাবক যোগ করি, প্রভাবক যোগ করি, ধরো সেটা ধনাত্মক প্রভাবকও হইতে পারে, ঋণাত্মক প্রভাবকও হইতে পারে। ক্লিয়ার? এখন এই সাম্যাবস্থাটা যখন অর্জন করলাম, এই সাম্যাবস্থা অর্জনের করার সাথে সাথে আমরা যদি এখানে একটা প্রভাবক যোগ করি, কি যোগ করব? প্রভাবক যোগ করব। তাহলে ব্যাপারটা কিরকম হবে? তাহলে ব্যাপারটা কিরকম হবে? ধরো এই পয়েন্টটা আমরা যদি প্রভাবক যোগ করি, তাহলে গ্রাফটা কিরকম হবে? একটা জিনিস মনে রাখবা ভাইয়া, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যখন এই যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই দুইটা রিঅ্যাকশন যখন একসাথে হয়, অর্থাৎ একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসে, তখন এই লাইনটাকে তুমি আর আলাদা করতে পারবে না। এই লাইনটাকে আর আলাদা করতে পারবে না। এরা যখন মুভ করে একসাথে মুভ করবে। বিষয়টা কিরকম? এখন যদি এই জায়গায় আমি ফরওয়ার্ড রিঅ্যাকশন দেই, প্রভাবক যোগ করি, মনে করো ধনাত্মক প্রভাবক যোগ করলাম। ধনাত্মক প্রভাবকের কাজ কি? ধনাত্মক প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার হার বৃদ্ধি করা। কোন বিক্রিয়া? সম্মুখ বিক্রিয়া নাকি পশ্চাৎ বিক্রিয়া? এটা এখন যদি আমাদের এই প্রশ্ন আসলে আমাদের শুরুতে মাথায় কি কাজ করবে? যে হ্যাঁ, সম্মুখ বিক্রিয়ার হার মনে হয় বাড়ায় দেয়, পশ্চাৎ বিক্রিয়ার হার মনে হয় কমায় দেয়। তখন সম্মুখ বিক্রিয়ার পশ্চাৎ বিক্রিয়ার হার যদি বাড়ে কমে, দুইটা যদি সমান না হয়, তাহলে তো সাম্যাবস্থাই নষ্ট হয়ে গেল। তাহলে তো সাম্যাবস্থাই নষ্ট হয়ে যাবে। সাম্যাবস্থার প্রথম কন্ডিশন কি? যে আর এফ ইকুয়াল টু আর বি, সম্মুখ বিক্রিয়া পশ্চাৎ বিক্রিয়া সমান হইতে হবে। তো তুমি যখন ধনাত্মক প্রভাবক যোগ করবা, তখন ওই ধনাত্মক প্রভাবক সম্মুখ বিক্রিয়া পশ্চাৎ বিক্রিয়া দুইটারই হার বাড়াবে। তুমি যদি ঋণাত্মক প্রভাবক যোগ করো, ওই প্রভাবক সম্মুখ বিক্রিয়া পশ্চাৎ বিক্রিয়া দুইটারই হার কমাবে। অর্থাৎ বিক্রিয়ার হার কমবে অথবা বাড়বে, কিন্তু সাম্যাবস্থা নষ্ট হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তোমার সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার হার দুইটাই বাড়াইতে হবে অথবা দুইটাই কমাইতে হবে। এখন ধরো তুমি যদি ধনাত্মক প্রভাবক যোগ করো, তাহলে কি করবে? এই সাম্যাবস্থা আসার পর ও কি করবে? দুইটারই বাড়ায় দেবে। অর্থাৎ এই দুইটার জন্য তুমি তখন একটা লাইন পাবা। আগে কি ছিল? এটা হচ্ছে আর এফ এর লাইন, সম্মুখ বিক্রিয়ার লাইন, এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার লাইন। কিন্তু এখন এই যে একটা লাইন কার? এই একটা লাইনই সম্মুখ বিক্রিয়ার, এই একটা লাইনই পশ্চাৎ বিক্রিয়ার। দ্যাট মিনস এই লাইনটা হচ্ছে কার? এই লাইনটা হচ্ছে কি? সাম্যাবস্থার লাইন, তাই না? আচ্ছা, এটা কখন ভাইয়া? এটা হচ্ছে যখন তুমি ধনাত্মক প্রভাবক যোগ করবা। এটা হচ্ছে কখন? যখন তুমি ধনাত্মক প্রভাবক যোগ করবা। তাহলে লিখে ফেলো যে এটা হচ্ছে সাম্যাবস্থা অর্জনের পর, সাম্যাবস্থা অর্জনের পর সাম্য অর্জনের পর সাম্য অর্জনের পর ধনাত্মক মানে পজিটিভ, তাই না? ধনাত্মক প্রভাবক যোগ করলে, ধনাত্মক প্রভাবক যোগ করলে তখন আমরা কেমন পাবো? এই যে এরকম লাইন পাবো, এরকম। এখন ভাইয়া তোমার মনে হইলো যে না, আমরা যদি ধনাত্মক প্রভাবক যোগ না করে আমরা ঋণাত্মক প্রভাবক যোগ করি, তখন কেমন হবে? আমরা ধনাত্মক প্রভাবক, এটা তো পজিটিভ, ধনাত্মক প্রভাবক যোগ না করে যদি ঋণাত্মক প্রভাবক যোগ করি, তাহলে লাইনটা কেমন হবে? অলরেডি তোমরা এখন বুঝতে পারতেছো যে তখন লাইনটা হবে নিচের দিকে, তাই না? অর্থাৎ এই যে এরকম, এরকম। সুন্দর হয় না কেন? এরকম। তখন কেমন হবে? এরকম নিচের দিকে নেমে যাবে। এটা কোনটা? এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক, এটা হচ্ছে ঋণাত্মক নেগেটিভ প্রভাবক। এখন এইটার জন্য তুমি কি লিখবা? এখানে আমরা কি লিখছি? সাম্য অর্জনের পর ধনাত্মক প্রভাবক যোগ করলে। আর এটা কি? এটা হচ্ছে ঋণাত্মক নেগেটিভ ক্যাটালিস্ট, ঋণাত্মক প্রভাবক যোগ করলে, ঋণাত্মক প্রভাবক যোগ করলে। ঋণাত্মক প্রভাবক যোগ করলে, ঠিক আছে? এইরকম পাবা। তাহলে এখন আসো ভাইয়া,
এইটা হচ্ছে তোমার সাম্যাবস্থার পয়েন্ট। এই পয়েন্টে এসে সাম্যাবস্থা অর্জনে খুব বুঝে শুনে অ্যান্সার দিবা। এই পয়েন্টে এসে সাম্যাবস্থা অর্জনের পর তুমি যদি ধনাত্মক প্রভাবক যোগ করো তাহলে তুমি পাবা উপরের লাইনটা, তুমি যদি ঋণাত্মক প্রভাবক যোগ করো তাহলে তুমি পাবা নিচের লাইনটা। কিন্তু তুমি যদি কোনো প্রভাবক যোগ না করো, তখন কি পাবা? তখন কোনটা পাবা? খুবই সিম্পল, তখন তুমি পাবা এই যে সোজা লাইনটা, অর্থাৎ এইখানে কোনো প্রভাবক যোগ করা হয় নাই, এখানে কোনো প্রভাবক যোগ করা হয় নাই। তাহলে এটা কোন লাইন? এটা হচ্ছে নো প্রভাবক, নো ক্যাটালিস্ট। নো ক্যাটালিস্ট মানে কি? নো ক্যাটালিস্ট মানে হচ্ছে নো প্রভাবক, নো প্রভাবক। হয়ে গেল, তাই না? হয়ে গেছে, একটা বিশাল বড় সড়ো গ্রাফ, রাইট? এখন ভাইয়া তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা তো সাম্যাবস্থা অর্জনের পরে আমরা প্রভাবক দিছি, সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক হোয়াট এভার, যদি সাম্যাবস্থা অর্জনের আগেই আমরা প্রভাবক দিয়ে দিতাম, ধরো সাম্যাবস্থা আমরা এই পর্যন্ত, যে এই সময়ে এসে সাম্যাবস্থা অর্জিত হয়েছে এই পয়েন্টে, এখন আমাদের তোমার ধরো ধৈর্য নাই, তুমি সাম্যাবস্থা অর্জন অর্থাৎ এই সময়ে আসার আগেই প্রভাবক দিয়ে দিছো, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তখন ঘটনাটা কি হবে? তো তখন ঘটনাটা খুবই সিম্পল, ভয় পাওয়ার কিছু নাই। যদি তুমি ধনাত্মক প্রভাবক দাও তাহলে তুমি এই সময়ের আগেই সাম্যাবস্থা পেয়ে যাবা, কারণ ধনাত্মক প্রভাব কি করবে? বিক্রিয়ার হার বৃদ্ধি করে দিবে, তাই না? বিক্রিয়ার হার বৃদ্ধি করে দিবে। আর ঋণাত্মক প্রভাবক দিলে বিক্রিয়ার হার কমায় দিবে, বিক্রিয়াকে স্লো করে দিবে, তখন সাম্যাবস্থা আসবে কোথায়? আরো পরে, আরো পরে। ঠিক আছে, আমি সাইড নোট দেখাই দিব, তার আগে একটু আমি এই গ্রাফটা একটু দেখাই। ধরো এইরকম, তুমি যদি সাম্যাবস্থা অর্জনের আগেই তুমি যদি কি দাও, তুমি যদি ধনাত্মক প্রভাবক যোগ করো, ধরো আমি একটা দেখাই, হ্যাঁ ধনাত্মকটা দেখাই, এই যে তুমি যদি সাম্যাবস্থা অর্জনের আগেই তুমি ধনাত্মক প্রভাবক যোগ করো, তাহলে এই যে এই পয়েন্টে তুমি কি পাবা? এই পয়েন্টে তুমি সাম্যাবস্থা পেয়ে যাবে, অর্থাৎ আমাদের নর্মাল যে সাম্যাবস্থা তার আগেই তুমি সাম্যাবস্থা পেয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি, এই পয়েন্টটা কি ভাইয়া? এই পয়েন্টটা হচ্ছে সাম্যা অর্জনের আগে, সাম্যাবস্থা অর্জনের আগে ধনাত্মক প্রভাবক দিলে, সাম্যা অর্জনের আগে যদি তুমি ধনাত্মক প্রভাবক দাও, পজিটিভ প্রভাবক দিলে, সাম্যা অর্জনের আগে পজিটিভ প্রভাবক দিলে এইরকম হবে। দেখো এই যে এই টাইপের সাম্যা অর্জনের আগে পজিটিভ প্রভাবক দিলে তুমি এই যে আগে পেয়ে যাবে, আগে। ঠিক আছে, তো এই লাইনটা ধরো আমি সাইড নোট করে দিই তোমাদেরকে। কিছু জিনিস তোমরা মাথায় রাখবা, যেমন একটা কি, একটা হচ্ছে প্রভাবক কি করে? প্রভাবক সম্মুখ এবং পশ্চাৎ, সম্মুখ এবং পশ্চাৎ উভয় বিক্রিয়ার হার বাড়ায় অথবা কমায়, ডিপেন্ড করতেছে তুমি কোন 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 প্রভাবক দিলা। যদি ধনাত্মক প্রভাবক দাও তাহলে সম্মুখ এবং পশ্চাৎ উভয় বিক্রিয়ার হার বৃদ্ধি করবে, যদি ঋণাত্মক প্রভাবক দাও তাহলে সম্মুখ এবং পশ্চাৎ উভয় বিক্রিয়ার হারই কমাই দিবে। ঠিক আছে, এরপর আসো সাম্যা অর্জনের আগে, ধনাত্মক প্রভাবক দিলে, পজিটিভ প্রভাবক দিলে কি পাবা? আগেই সাম্যা পেয়ে যাবে, পেয়ে যাব। আর যদি ঋণাত্মক প্রভাবক দেই,
ঋণাত্মক প্রভাবক দিলে পরে পাবো। পরে বলতে কি, মানে আরো দেরিতে পাবো, আরো বেশি সময় পরে গিয়ে পরে পাবো, পরে পাবো, পরে পাবো। এগুলার কারণ কি? এগুলার কারণ হচ্ছে ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বৃদ্ধি করে আর ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায় দেবে। ঠিক আছে, কমায় দেবে। ওকে, তাহলে এই সাইড নোটগুলা মনে রাখবা। এগুলা মনে রাখলে এই গ্রাফগুলো আঁকানো সহজ হবে। যেখান থেকে গ্রাফ দেখ, যেই গ্রাফই দেখ, আঁকাইতে সহজ হবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফের খেলা। হোপফুলি আমরা রাসায়নিক সাম্যাবস্থার গ্রাফগুলা বুঝতে পারছি। ঠিক আছে, আজকের ক্লাসে বেসিক্যালি এই জিনিসই, গ্রাফ, গ্রাফ আর গ্রাফ। ওকে, গ্রাফ আর গ্রাফ। ওকে, এইবার আসো, দেখো হারবার্সের সময়ের গ্রাফ গেল। এবার আমরা এখান থেকে দু একটা একটু প্র্যাকটিস করবো যে এতক্ষণ আমরা কি বুঝলাম, এতক্ষণ কি বুঝলাম যে বিক্রিয়ার হারবার্সের সময়। দেখো দুইটা গ্রাফ দেয়া আছে। প্রথম গ্রাফটাতে কি বলছে দেখো, যে সাম্যাবস্থা অর্জনের 10 মিনিট পর, সাম্যাবস্থা অর্জনের 10 মিনিট পর ধনাত্মক প্রভাবক দিলে, 10 মিনিট পর ধনাত্মক প্রভাবক দিবা, ধনাত্মক প্রভাবক দিলে এই গ্রাফটা দেখতে কেমন হবে। সাম্যাবস্থা অর্জনের পর, সাম্যাবস্থা অর্জনের 10 মিনিট পর ধনাত্মক প্রভাবক দিলে এই গ্রাফটা দেখতে কেমন হবে। কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। ওকে, তো এখন ভাইয়া খেয়াল করো, তুমি আগে গ্রাফটা আঁকাও, তুমি আগে গ্রাফটা আঁকাও। মনে করো এই হচ্ছে তোমার সাম্যাবস্থার পয়েন্ট, এই যে মনে করো এই হচ্ছে তোমার সাম্যাবস্থার পয়েন্ট, এই পয়েন্ট, অর্থাৎ এই জায়গায় তুমি সাম্যাবস্থা পাইছো। হ্যাঁ, এই জায়গায় তুমি সাম্যাবস্থা পাইছো। এখন তোমাকে কি বলছে, এখন তোমাকে কন্ডিশনটা কি দিছে? তোমাকে কন্ডিশন দিছে যে সাম্যাবস্থা অর্জনের 10 মিনিট পরে, সাম্যাবস্থা অর্জনের 10 মিনিট পরে তুমি ধনাত্মক প্রভাবক দিবা, 10 মিনিট পরে ধনাত্মক প্রভাবক দিবা। তাহলে তুমি একটু খেয়াল করো তো আগের গ্রাফটা, আগের গ্রাফে তুমি ধনাত্মক প্রভাবক দিলে এই সাম্যাবস্থা অর্জনের সাথে 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 তুমি যদি ধনাত্মক প্রভাবক দাও, তাহলে এই গ্রাফটা উপরে হুট করে উপরে চলে যাচ্ছে, এই গ্রাফটা হুট করে নিচে চলে যাচ্ছে। কিন্তু যদি তুমি কোনো প্রভাবক না দাও, তখন গ্রাফটা কোন দিক যাবে? সোজা যাইতে থাকবে, সোজা। এখন তোমাকে পরের কন্ডিশনটা কি বলছে, যে সাম্যাবস্থা অর্জনের পর, সাম্যাবস্থা অর্জনের পর, এটা কনসেন্ট্রেশন না, এটা বিক্রিয়ার হার ভার্সেস সময়, হার ভার্সেস সময়। সাম্যাবস্থা অর্জনের পর 10 মিনিট যাবত কোনো 10 মিনিট যাবত কোনো প্রভাবক দেয়া হয়নি। সাম্যাবস্থা অর্জনের 10 মিনিট যাবত কোনো প্রভাবক দেয়া হয়নি। তাহলে এই 10 মিনিট গ্রাফটা কিভাবে যাবে? ওই যে নো প্রভাবক যেভাবে গেছে, এই যে নো প্রভাবক, কোনো প্রভাবক নাই, এই যে। তাহলে 10 মিনিট যাবত কিসে যাবে? নো প্রভাবকে যাবে, অর্থাৎ এই যেভাবে যাবে, এই যেভাবে যাবে, 10 মিনিট এভাবে যাবে, 10 মিনিট এভাবে যাবে, গেল এভাবে। এবার বলছে 10 মিনিট পরে, 10 মিনিট পরে তুমি ধনাত্মক প্রভাবক দিবা, 10 মিনিট পরে ধনাত্মক প্রভাবক দিবা। তাহলে এই 10 মিনিটে আসার পরে তুমি এবার কি করবা? এবার তুমি ধনাত্মক প্রভাবক দিবা, দিলে এখান থেকে গিয়ে এই যেভাবে চেঞ্জ হবে। অর্থাৎ ধনাত্মক প্রভাবক দিলে কি হয়? উপরের দিকে উঠে যাবে, তাই না? এই যে উপরের দিকে উঠাই দিলা। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো তো তোমার কোন পয়েন্টটা কি অ্যাকচুয়ালি এখানে। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি? এটা হচ্ছে সাম্যাবস্থা। এই পয়েন্টটা কি? সাম্যাবস্থা। আর এই যে মাঝখানে যে টাইমটা, মাঝখানে যে টাইমটা, এই টাইমটা কিসের ভাইয়া? এই যে টাইমটা, এই যে এই এখান থেকে এখানে, এই যে এইটুক টাইম, এটা কি? এটা হচ্ছে ওই 10 মিনিট, ওই 10 মিনিট, যেই 10 মিনিট পরে তুমি কি করছো, যে 10 মিনিট পরে তুমি ধনাত্মক প্রভাবক যোগ করছো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফটা। এখন পরেরটা কি বলছে? পরেরটা বলছে সাম্যাবস্থা অর্জনের 10 মিনিট পর ঋণাত্মক প্রভাবক দিতে বলছে। সাম্যাবস্থা অর্জনের 10 মিনিট পরে ঋণাত্মক প্রভাবক দিতে বলছে। এখন এই ঋণাত্মক প্রভাবক তুমি কেমনে দিবা? এই ঋণাত্মক প্রভাবক দিলে কি হবে? খেয়াল করো, এখানে এরকম তুমি একটা সাম্যাবস্থা পাবা,
পাওয়া 10 মিনিটে কোনো প্রভাবক দেওয়া হয়নি, তার মানে 10 মিনিট টুক 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 করে সামনে আগাবে। এই যে সাম্যাবস্থার লাইনটা টুক 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 করে সামনে আগাবে। এরপরে তুমি কি করবা, একটা ঋণাত্মক প্রভাবক যোগ করে দিবা। আর ওই ঋণাত্মক প্রভাবক যোগ করলে তোমার এই লাইনটা তখন কি হবে, উপরের দিকে উঠবে না, সোজা যাবে না, কি হবে, টুক করে নিচে নেমে যাবে, টুক করে নিচে নেমে যাবে। অর্থাৎ গ্রাফটাই যে এইরকম হবে দেখতে, এই দুইটা মিলে এসে একটু সোজা যাবে, গিয়ে আস্তে নিচের দিকে নেমে যাবে। এইখানে যেমন উপরে উঠছে, এখানে এসে এই পয়েন্টে এসে উপরে উঠছে, ওইখানে ওই পয়েন্টে এসে নিচে নামবে। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটা আপনারা বাড়িতে আঁকাবেন, এটা আপনাদের হোম কাজ। ঠিক আছে, হোপফুলি পারবো। চলো পরেরটা দেখি। আচ্ছা, এবার এই লাইনটা দেখো। এতক্ষণ ধরে আমরা কি পড়ে আসছি, যে সাম্যাবস্থা মানে হচ্ছে নো চেঞ্জ। এটা একটা সমান অবস্থা। কি সমান? সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান, এবং সাম্যাবস্থায় কোনো ধরনের চেঞ্জ আসবে না, তাই না? এই ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনগুলো আমরা পড়ে আসছি। এখন দেখো নতুন একটা ইনফরমেশন আমাদের প্রুফ করতে হবে, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, অর্থাৎ সাম্যাবস্থায়ও যে বিক্রিয়া হয়, আমরা সাম্যাবস্থায় কি শিখছি, ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হবে। আমরা কিন্তু বলি নাই যে সাম্যাবস্থায় এসে ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অফ হয়ে যাবে, এরকম কোনো কথা বলছি? আল্লাহ মাফ করো, বলি নাই আমি, ঠিক আছে, বলি নাই। তো তার মানে আমরা কি বলছি, আমরা বলছি সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হবে, দুইটা সমানভাবে বিক্রিয়া চলবে। তার এই কথাটা মানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে সাম্যাবস্থা এখনো বিক্রিয়া চলমান, বিক্রিয়া চলতেছে। আর কোনো কিছু চলতেছে মানে সেটা কি, গতিশীল, তাই না? সেটা গতিশীল। এইসব কথাবার্তা দিয়ে তো প্রমাণ হয় না, এগুলো হলো আল্লাহর কসম খোদার কসম ভাইয়া বিশ্বাস করো এই টাইপের জিনিস, এটা দিয়ে তো প্রমাণ হচ্ছে না। তো তোমাকে বলছে যে এই রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল, তোমার ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যাটা সাইন্টিফিক দিতে হবে, এই কসম কেটে দিলে হবে না, সাইন্টিফিক দিতে হবে। তো সাইন্টিফিক ব্যাখ্যা যদি আমরা দেই, দেখো খেয়াল করো, ধরো ওই যে এ থেকে বি হচ্ছে, পৃথিবীর সব বিক্রিয়া এ থেকে বি হবে, বুঝছো? তাহলে এখানে কি কি আছে ভাইয়া, সম্মুখ আর পশ্চাৎ, তাই না? সম্মুখ আর পশ্চাৎ, এই যে এ থেকে বি, এটা হচ্ছে তোমার রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর বি থেকে এ, এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আর সাম্যাবস্থায় কি, সাম্যাবস্থায় এই আর এফ ইকুয়াল টু আর বি, এই জিনিসটা আমরা বেশ কয়েকবার পড়ে আসছি, তাই না? বেশ কয়েকবার পড়ে আসছি। তো এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই সাম্যাবস্থা অর্জনের পরেও একটা বিক্রিয়া চলমান থাকে, সাম্যাবস্থা অর্জন পরেও একটা বিক্রিয়া চলমান থাকে। হ্যাঁ, তো আমরা একটা বিক্রিয়া চিন্তা করি ভাইয়া, একটা বিক্রিয়া চিন্তা করো, মনে করো এই বিক্রিয়া H2 প্লাস I2 2 হাইড্রোজেন আয়োডাইড, এইটা। তো এই বিক্রিয়াটা তুমি যখন দেখবা যে সাম্যাবস্থায় আছে, কোন একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আছে, দেখো একটা বিক্রিয়া শুরু হইলে অনেক চেঞ্জ দেখা যায়, বিক্রিয়া যে হচ্ছে দেখা যায়, কখনো কালার চেঞ্জ হয়, কখনো প্রেসিপিটেট পড়ে, কখনো বুদবুদ তৈরি হয়, এরকম অসংখ্য চিত্র আছে যেগুলো আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফে যখন আমরা বিক্রিয়া করছি তখন আমরা দেখছি। আবার এই যে বিক্রিয়াটা যখন এটা সাম্যাবস্থায় থাকবে, তখন তুমি দেখে বুঝবাই না যে আসলে কিছু হইতেছে কিনা। এখানে যে বিক্রিয়া হইতেছে তো আমরা কেমনে দেখি, খালি চোখে কেমনে দেখা যায়, হয় কালার চেঞ্জ হইতে হয়, না হয় প্রেসিপিটেট পড়তে হয়, মানে অদক্ষেপ পড়তে হয়, না হলে বুদবুদ তৈরি হইতে হয়, আগুন ধরতে হয়, গরম হইতে হয়, ঠান্ডা হইতে হয়, ধোঁয়া উঠতে হয়, সাদা বিভিন্ন কালারের ধোঁয়া, ইত্যাদি ইত্যাদি হইতে হয়। কিন্তু সাম্যাবস্থা যখন বিক্রিয়া হইতেছে তুমি বুঝতেই পারবা না যে আসলে বিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না। তো এই জন্য তুমি এটা চেহারা দেখে এটা বোঝার উপায় নেই, তোমার একটু ডিফারেন্ট কিছু এখানে দিতে হবে, ডিফারেন্ট কিছু, ঠিক আছে? তো ডিফারেন্ট কিছু হিসাবে এখানে ব্যবহার করা হয় ট্রেসার হিসাবে, ট্রেসার হিসাবে তোমার তেজস্ক্রিয় আয়োডিন দিতে হয়। কি দিতে হয়? তেজস্ক্রিয় আয়োডিন দিতে হয়। এখানে তেজস্ক্রিয় আয়োডিন আমরা যোগ করব এই বিক্রিয়া, কি হিসাবে? ট্রেসার হিসাবে তেজস্ক্রিয় আয়োডিন। তেজস্ক্রিয় আয়োডিন, এই তেজস্ক্রিয় আয়োডিনকে কিভাবে লিখবো আমরা? তেজস্ক্রিয় আয়োডিনকে এই যে এইভাবে লিখবো I2,
এইভাবে ধরো, এই যে এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় আয়োডিন। এই তেজস্ক্রিয় আয়োডিন এখন আমরা এই বিক্রিয়া যোগ করব। তেজস্ক্রিয় আয়োডিন এই বিক্রিয়াটাতে যোগ করব। এই বিক্রিয়াতে যোগ করলে এখন আমরা দেখব যে এখানে আমরা কি পাই। এখানে আমরা কি পাই? নরমাল বিক্রিয়াটা কি ভাইয়া? নরমাল বিক্রিয়া হচ্ছে যে এটা H2 প্লাস I2, এইটা, তাই না? নরমাল বিক্রিয়াটা হচ্ছে H2 প্লাস I2। এখান থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে 2 হাইড্রোজেন আয়োডাইড, রাইট? 2 হাইড্রোজেন আয়োডাইড, এই যে এইটা। এখন এই বিক্রিয়ার মধ্যে আমরা কি দিতে চাইছিলাম? আমরা দিতে চাইছিলাম হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন। ধরো এর সাথে তুমি কি করলা? এখানে তেজস্ক্রিয় আয়োডিন যোগ করলা, এই যে এটা যোগ করলা। যোগ করলে মজার বিষয় কি জানো? এখানে কি কি উৎপন্ন হবে? কি কি উৎপন্ন হবে? এইখানে এই নরমাল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, এটা তো হচ্ছে, এটা তো এই বিক্রিয়ায় হচ্ছে। এর সাথে সাথে এই জায়গায় তুমি হচ্ছে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড দেখতে পাবা। তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড দেখতে পাবা, এই যে এটা তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে ভাইয়া তোর তো কি কি হইছে, দেখছি তো কি হইছে, এটা দ্বারা আপনি কি বুঝাইতে চান? এটা দ্বারা বুঝাইতে চাই ভাইয়া দেখো, যদি কোনো সাম্যাবস্থায় যদি কোনো বিক্রিয়া না হইতো, দেখো সাম্যাবস্থায় যদি কোনো বিক্রিয়া না হইতো, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্তেছি না, আমরা তো ধরে নিছি বিক্রিয়া মনে হয় না, তাহলে কি তো এই হাইড্রোজেন আর এই আয়োডিন মিলে 2টা হাইড্রোজেন আয়োডাইড, অর্থাৎ এরকমই দেখতাম আমরা। উৎপাদের মধ্যে নরমাল হাইড্রোজেন থাকতো, নরমাল আয়োডিন, বিক্রিয়কে উৎপাদে থাকতো নরমাল হাইড্রোজেন আয়োডাইড, এতটুকু। কিন্তু তুমি যখন তেজস্ক্রিয় আয়োডিন দিছো এবং উৎপাদে তুমি তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড পাইছো, তুমি বিক্রিয়কে তেজস্ক্রিয় আয়োডিন দিছো এবং উৎপাদে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড তুমি পাইছো, তার মানে কি? তার মানে কি? তার মানে এই জায়গায় বিক্রিয়া, এই বিক্রিয়ায় তেজস্ক্রিয় আয়োডিন অংশগ্রহণ করছে, এই বিক্রিয়ায় তেজস্ক্রিয় আয়োডিন অংশগ্রহণ করছে, করছে বলে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। তো বিক্রিয়া অংশগ্রহণ করছে, বিক্রিয়া হইছে, তার মানে কি বুঝায় না যে এটা বিক্রিয়া হইতেছে এখানে? আর বিক্রিয়া হওয়া মানে কি? চলমান। এটা কি বুঝো না? বোঝা যায় না? ক্লিয়ার না? তাহলে এখানে আমরা কি লিখবো? যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, কি লিখবো? ডিয়ার স্যার, প্রিয় স্যার, এই যে তেজস্ক্রিয় আয়োডিন অংশগ্রহণ করছে, এই যে তেজস্ক্রিয় আয়োডিন অংশগ্রহণ করছে, এর দ্বারা আমরা কি বুঝি? এর দ্বারা আমরা কি বুঝি? এর দ্বারা বুঝি এইটা একটা গতিশীল বা চলমান অবস্থা। সিম্পল, শেষ, শেষ। ক্লিয়ার? এতটুকুতেই আমরা আমাদের জিনিসটা প্রমাণ হয়ে যাবে। মনে করো তুমি এক গ্লাস পানি খাবা, শুধু পানি খাইতেছো, এর মধ্যে তুমি 1 চামচ চিনি দিলে, পরে চুমুকটা দিলে কি মিষ্টি লাগতেছে না? তো তুমি যখন কেমনে বুঝলা চিনি মিক্স হয়েছে কি না হয় নাই? কেমনে? খালি চোখে যদি না দেখো, ধরো চোখে দেখতা না তখন, ঠিক আছে? যদি মিক্স হয়ে যাইতো, এটা যদি আমরা না বুঝতাম খালি চোখে, তাহলে টেস্ট করার পর তখন তো বুঝা না চিনি মিক্স হয়েছে। বা ধরো তোমাকে বুঝাইলো না, একটা 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 নর্মাল পানি দিল, আর একটা ধরো আগে থেকে মিক্স করা, একটাতে ধরো লবণ মিক্স করা, একটাতে চিনি মিক্স করা, দুইটা দিল, টেস্ট করলে বুঝবা না? উৎপাদ দেখে বুঝতেছো, রাইট? বিক্রিয়ার পরে যা হয়েছে তা দেখে বুঝতেছো। এখানেও সিমিলার জিনিসটা, তুমি এখানে ট্রেসার আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন তুমি যখন দিবা, রেডিও অ্যাক্টিভ আয়োডিন যখন তুমি দিবা, তখন উৎপাদটা তুমি চেক করবা। উৎপাদে গিয়ে তুমি যখন দেখবা যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে যেটা তেজস্ক্রিয়, তখন তুমি বুঝবা যে তাহলে এই আয়োডিন নিশ্চয়ই এখানে মিক্স হয়েছে, বিক্রিয়া অংশগ্রহণ করছে, তার মানে এটা একটা চলমান প্রসেস, এটা একটা গতিশীল প্রসেস, এখানে বিক্রিয়া হয়। তো সাম্যাবস্থায় কয়টা বিক্রিয়া হয়? 2টা বিক্রিয়া হয়। কি কি? এই যে একটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এখন আমরা কেন চেঞ্জটা দেখতে পাই না? কারণ এই দুইটা সমান, এই দুইটা সমান। ঠিক আছে বাচ্চারা? হোপফুলি আমরা বুঝতে পারছি কাহিনীটা, যে এইখানে কি ধরনের কাহিনী ঘটে। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা পরের টপিকে যাই। আচ্ছা, পরের টপিক হচ্ছে আমাদের লা শাতিলীয় নীতি। এটা একদম ছোটবেলায় তোমরা পড়ছো, এই ছোটবেলার লা শাতিলীয় নীতি আমরা এখন পড়বো। তার আগে একটু আমরা রাসায়নিক সাম্যাবস্থায় কি পড়লাম তোমাদের একটু মনে করাই দিতে চাই, যে তোমরা কিভাবে গুরুত্ব দিবা এই টপিক গুলারে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি সেটা বুঝলাম, এবং এখান থেকে কোন কোন কন্ডিশনে রাসায়নিক সাম্যাবস্থা আসতে পারে, কোন কোন কন্ডিশনে সাম্যাবস্থা অর্জন হইতে পারে, সেই কন্ডিশনগুলো আমরা ব্যাখ্যা করছি। যে কখনো সাম্যদ্রবক কেসি এর মান গ্রেটার দেন 1 হইতে পারে, কখনো ইকুয়াল 1 হইতে পারে, কখনো লেস দেন 1 হইতে পারে, এবং এরপরে আমরা এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পড়ছি, যে গ্রাফের মাধ্যমে এগুলারে কিভাবে প্রকাশ করব।
তারপরে আমরা কি করলাম, যে র্যান্ডম যে কোনো পৃথিবীর যে কোনো বিক্রিয়ার গ্রাফ কেমনে আঁকা এটা শিখলাম। পৃথিবীর যে কোনো গ্রাফ কেমনে আঁকলে সেটা শিখলাম। শিখার পর ওই বিক্রিয়ার যদি আবার উল্টায় পাল্টায় রিভার্স করে যেমনে খুশি এমনে দেখ পারবো, রাইট? পারবো, এটা শিখলাম। এইটা শিখার পর এবার আসো বিক্রিয়ার হার ভার্সেস সময়ের একটা বিশাল গ্রাফ দেখলাম, এবং এই গ্রাফের মাধ্যমে আমরা গ্রাফের কি বলে কপিনে শেষ প্যারেকটা ঠুকে দিলাম। আমাদের গ্রাফ নিয়ে আর কোনো প্যারা নাই, কোনো ক্যাচাল নেই, রাইট? এরপরে আমরা গেলাম কোথায়, যে বিক্রিয়ার হার ভার্সেস সময়ের গ্রাফের প্র্যাকটিসে। সেটাও আমরা পারলাম, আমরা করছি। দেন আমরা একটা প্রশ্ন সলভ করলাম যে রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, এটা একটা গতিশীল অবস্থা। তাহলে সাম্যাবস্থার A to Z কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার। নেক্সট ক্লাসে এসে আমরা সাম্য ধ্রুবক নিয়ে পড়াশোনা করবো। এই যে কেসি লিখছি আজকে, এই কেসি কি, কেপি কি, এদের শানে নজুল কি, এরা কেন নাজিল হয়েছে, এইগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? এইবার আসো, আমরা আজকে শেষ করব হচ্ছে তোমাদের ছোটবেলার সব থেকে প্রিয় টপিক 9-10 এর তাপমাত্রা, কি বলে এটাকে, লা শাতেলিয়া নীতি। তো আমরা ডিরেক্ট প্রভাবে যাব। লা শাতেলিয়া নীতি তোমরা পড়ছো, অনেক পড়ছো। তো আসো এখন আমরা একটু এক্সাম্পল দেখি। ফার্স্ট অফ অল, লা শাতেলিয়া নীতি জিনিসটা কি ভাইয়া? লা শাতেলিয়া নীতি হচ্ছে যে একটা সিস্টেমে তুমি যা করবা, সিম্পলি একদম নিজের ভাষায়, বইয়ের ভাষা বাদ দাও, নিজের ভাষায় তুমি যা করবা সিস্টেম তার উল্টাটা করবে। ওকে, তুমি যা করবা সিস্টেম, মনে করো একটা সিস্টেম সাম্যাবস্থায় আছে, এই সাম্যাবস্থাটা যদি কোনো কারণে তুমি নষ্ট করতে যাও, ওই সাম্যাবস্থাটা এমন ভাবে চেঞ্জ হবে যাতে তুমি যেই কারণে নষ্ট করতে চাইছিলে ওই কারণটা প্রশমিত হয়ে যায়। মনে করো তুমি, তোমার এক জায়গায় 1 লক্ষ টাকা আছে জমা, তুমি জীবন ওই জায়গায় হাত দিবা না, তুমি শিওর। আর মনে করো তোমার এক বন্ধুরে ওখান থেকে 5,000 টাকা দেয়া লাগছে, এই 5,000 টাকা তুমি হাওলাত দিলা, তোমার তো ঘুম আসতেছে না, তুমি কি করবা? যে অন্য আরেক জায়গাতে 5,000 টাকা টান দিয়ে ওখানে বসায় দিবা। তোমার 1 লাখ টাকা 1 লাখের মধ্যে আছে, মাথার টেনশন শেষ। এবার বন্ধু যেদিন দিবে সেদিন ওই জায়গায় দিয়ে দিবা, ঠিক আছে? ক্লিয়ার? আর ধরো তোমার কেউ আরো 5,000 টাকা দিল, তুমি এখন ওই 1 লাখের সাথে রাখতে চাচ্ছ না, ওই 1 লাখই। তো তুমি কি করো? ওই 5,000 টাকা অন্য এক জায়গায় ঢেলা দিবা। সিম্পল উদাহরণ, নিজের ভাষায় আর কি। তো রাসায়নিক সাম্যাবস্থার লা শাতেলিয়া নীতিটা এইরকম যে ও যেরকম আছে এরকমই থাকতে চাইবে। তুমি যা বিলকি জিলকি করবা সে তার উল্টাটা করবে। মনে করো তুমি কি করলা, বিক্রিয়ার চাপ দিতে চাইলা, চাপ দিলা, সে এমন ভাবে চেঞ্জ হবে যাতে বিক্রিয়ার চাপটা অটোমেটিক কমে যায়। তো তুমি যে এক্সট্রা চাপটা দিছো, সে বিক্রিয়ার চাপটা কমায় দিছে, প্লাসে মাইনাসে কি 0 হয়ে গেছে। অথবা একটা বিক্রিয়া কোনো কারণ ছাড়াই বিক্রিয়ার পেছনে তুমি আগুন ধরাই দিলা, গরম হয়ে গেল। এবার সাম্যাবস্থা কি করবে, এমন ভাবে চেঞ্জ হবে যাতে বিক্রিয়ার ভিতরে ঠান্ডা হয়ে যায়। এবার তুমি গরম দিতেছো, সেই ঠান্ডা হইতেছে, তুমি গরম দিতেছো, সেই ঠান্ডা হইতেছে, প্লাসে মাইনাসে 0। সাম্যাবস্থার কোনো ক্যাচাল হবে না। তাহলে লা শাতেলিয়া নীতি হচ্ছে কি, খুবই সহজ সরল জিনিস, যে তুমি যা করবা সিস্টেম তার উল্টাটা করবে। কারণ আমাদের এখানে কি শিখা লাগে, আমাদের শিখা লাগে যে তুমি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি অ্যাপ্লাই করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে, ডানে যাবে নাকি বায়ে যাবে, সামনে যাবে না পশ্চাৎ যাবে, বিক্রিয়া সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে, এইগুলো। তো আসো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। প্রথমে আসো, ধরো একটা তাপোৎপাদী বিক্রিয়া তুমি চিন্তা করো। হ্যাঁ, একটা তাপোৎপাদী বিক্রিয়া। তো বিক্রিয়া ধরো এটা, মনে করো ওই যে পৃথিবীর সব বিক্রিয়া কি এ থেকে বি হবে, এ থেকে বি হচ্ছে। এটা কি একটা তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়ার ডেল এইচটা কি ভাইয়া? তাপোৎপাদী বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে নেগেটিভ। এখন এইখানে স্যাররা, এখানে কয়টা বিক্রিয়া হয় বলেন তো? এখানে বিক্রিয়া হয় 2টা। এখানে বিক্রিয়া হয় কয়টা? এখানে বিক্রিয়া হয় 2টা। কি? একটা ওই যে জানো তোমরা অলরেডি, একটা হচ্ছে এ থেকে বি হবে, এ থেকে বি হবে, এ থেকে বি হবে। এইটার ডেল এসটা কি? এটার ডেল এস হচ্ছে নেগেটিভ, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার ডেল এসটা নেগেটিভ। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে বি থেকে এ হবে, উল্টাটা, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়া। এইটার ডেল এসটা হবে কিন্তু পজিটিভ। এটার ডেল এসটা কি হবে? পজিটিভ। তাহলে সম্মুখ বিক্রিয়াটা যদি নেগেটিভ হয়
তার উল্টা বিক্রিয়াটা কি হবে? পজিটিভ। এই কথাটা কে বলছে? এই কথাটা আরেক চাচ্চু বলছে। আমি তোমাদের যেমন চাচ্চু, এরকম আরেকজন চাচ্চু বলছে। আরেকজন না, একাধিক চাচ্চু বলছে। কে বলছে? কারা বলছে? বলছে হচ্ছে ল্যাভোইসিয়ে ল্যাপ্লাস। ল্যাভোইসিয়ে ল্যাপ্লাস। ল্যাভোইসিয়ে ল্যাপ্লাস এর সূত্র। এই ভদ্রলোকের এই কথাটা বলছে যে যদি সম্মুখ বিক্রিয়াটা তোমার নেগেটিভ হয়, পশ্চাৎ বিক্রিয়াটা হবে পজিটিভ। সম্মুখ বিক্রিয়াটা যদি পজিটিভ হয়, পশ্চাৎ বিক্রিয়াটা হবে নেগেটিভ। ঠিক আছে? তাহলে এইটুকু আমরা বুঝলাম। এবার আমাদের জানা দরকার হচ্ছে এখানে তাপ বৃদ্ধি করলে কি হবে, তাপ কমাইলে কি হবে। তাপ বৃদ্ধি করলে কি হবে, তাপ কমাইলে কি হবে। এইটার জন্য আমরা একটা লাইন মনে রাখবো। জাস্ট দেখো, একটা লাইন, এই যে ডেল এইচ ইন্টু ডেল এইচ ইন্টু বাড়ানো অথবা কমানো, বাড়ানো অথবা কমানো ইকুয়াল টু দিক, ইকুয়াল টু দিক। ডেল এস ইকুয়াল টু কি? বাড়ানো অথবা কমানো ইকুয়াল টু দিক। ডেল এইচ ইন্টু বাড়ানো অথবা কমানো ইকুয়াল টু দিক। এবার আসো তো, মনে করো তোমার ডেল এস যদি হয় নেগেটিভ, এখানে ডেল এস কি আছে? নেগেটিভ আছে না? তাপোৎপাদী বিক্রিয়া ডেল এস কি? নেগেটিভ। তাহলে তোমার ডেল এস হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। এটার সাথে তুমি কি করলা? বাড়াইলা, তাপমাত্রা বাড়াইলা। বাড়ানো মানে কি? বাড়ানো মানে প্লাস, তাপমাত্রা বাড়াইলা। তাহলে প্লাস মাইনাসে কি হবে ভাইয়া? প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আর মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে পশ্চাৎ দিক। তাহলে এই বিক্রিয়াটা কোন দিকে যাবে? এই বিক্রিয়া হচ্ছে পশ্চাৎ দিকে যাবে। কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে। শেষ কাহিনী, শেষ, এক লাইনে শেষ। এবার আসো, বিক্রিয়া তো তোমার তাপোৎপাদী, তার মানে কি? ডেল এস কি? নেগেটিভ। ইনটু তুমি যদি তাপমাত্রা কমাও, কমানো মানে কি? মাইনাস, কমাইলা। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। প্লাস মানে কি ভাইয়া? প্লাস মানে কি? প্লাস মানে বিক্রিয়া হচ্ছে সম্মুখমুখী, বিক্রিয়া সামনে যাবে। বিক্রিয়া বিক্রিয়া সম্মুখমুখী, সামনে যাবে। শেষ, শেষ। তাহলে জাস্ট এই লাইনটা মনে রাখলেই তোমার তাপোৎপাদী বিক্রিয়া হোক, তাপহারী বিক্রিয়া হোক, যে কোনো বিক্রিয়ারই কি ইজিলি তুমি অ্যান্সার করে দিতে পারবা যে বিক্রিয়া ডানে যাবে নাকি বামে যাবে। ডানে যাইতে হলে তোমার কি করা লাগবে, বামে যাইতে হলে তোমার কি করা লাগবে। শেষ, শেষ। ঠিক আছে? বুঝছো বাচ্চারা? হোপফুলি আমরা বুঝতে পারছি। তাহলে মনে রাখবা, প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে সম্মুখ দিকে যাবে, সম্মুখ। আর মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে পশ্চাৎ, পশ্চাৎ। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা। শেষ। তাহলে ডেল এস ইকুয়াল ইন্টু বাড়ানো অথবা কমানো ইকুয়াল টু দিক। ডেল এস, তোমার যদি ডেল এসটাকে এখানে নেগেটিভ, ডেল এস নেগেটিভ, এটা তো তুমি বিক্রিয়া দেখলেই বুঝবা, যেহেতু এখানে বিক্রিয়া কি আছে? তাপোৎপাদী বিক্রিয়া। ডেল এসটা কি? নেগেটিভ। তাহলে যে নেগেটিভের সাথে তুমি যদি তাপমাত্রা বাড়াও, বাড়ানো কমানো কি? বাড়ানো, তাপমাত্রা বাড়ানো, তাপমাত্রা বাড়াইলা। তাহলে প্লাস মাইনাসে কি? মাইনাস। মাইনাস মানে পশ্চাৎ দিকে, বিক্রিয়া পিছন দিকে যাবে। এই বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটাতে তুমি যদি তাপমাত্রা বাড়াও, বিক্রিয়া কোন দিকে যাবে? পেছন দিকে যাবে। এইবার ডেল এস নেগেটিভ, এর সাথে তুমি যদি তাপমাত্রা কমাও, তাহলে মাইনাস। মাইনাসে মাইনাসে কি? প্লাস, বিক্রিয়া যাবে সামনে। অর্থাৎ এই বিক্রিয়ায় তুমি তাপমাত্রা কমাই দিলে বিক্রিয়া সামনের দিকে যাবে, ডান দিকে যাবে। শেষ, শেষ। ক্লিয়ার? হোপফুলি আমরা বুঝতে পারছি, তাই না? হোপফুলি আমরা বুঝতে পারছি। এবার তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটু দেখি। সরি, তাপহারী, তাপ উৎপাদী বিক্রিয়া আমরা দেখছি। তাপহারী বিক্রিয়া, মনে করো এ থেকে বি হচ্ছে এই বিক্রিয়া, এই বিক্রিয়া। এটা ডেল এইচটা কি? ডেল এইচ হচ্ছে পজিটিভ। ডেল এইচ কি? পজিটিভ। তাপহারী বিক্রিয়া ডেল এইচটা কি হয়? তাপহারী বিক্রিয়া ডেল এইচ হচ্ছে, ডেল এইচ হচ্ছে পজিটিভ। এবার আসো, লাইন কিন্তু এই আগেরটাই, লাইন আগেরটাই। কি লাইন? হচ্ছে ডেল এইচ, ডেল এইচ ইন্টু বাড়ানো
বাড়ানো অথবা কমানো, ডেল এইচ ইন্টু বাড়ানো অথবা কমানো ইকুয়াল টু দিক। দিক এখন ভাইয়া ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, এইবার এখানে ডেল এসটা কি, এখানে ডেল এসটা কি পজিটিভ নাকি নেগেটিভ? যেমন এই জায়গায় এই বিক্রিয়া ডেল এসটা কি ছিল, নেগেটিভ ছিল, আর এই বিক্রিয়া ডেল এসটা কি পজিটিভ, তাহলে তোমার ডেল এস হচ্ছে পজিটিভ। পজিটিভ এর সাথে তুমি যদি তাপমাত্রা বাড়াও, বাড়াও মানে কি পজিটিভ করলা, তাপমাত্রা বাড়াইলা, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, আর এই প্লাস মানে বিক্রিয়া কোন দিকে যাবে, সম্মুখ দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। তাহলে তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যায়, ডান দিকে যায়, সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। এবার আসো, এই তাপহারী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা কমাও, এই যে মাইনাস করলাম, তাহলে প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাস, আর মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে পশ্চাৎ, বিক্রিয়া কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে যাবে, পশ্চাৎ দিকে যাবে। তাহলে হোপফুলি এই যে এই ইকুয়েশনটা, এই শর্টকাটটা দেখার পরে তাপমাত্রার প্রভাব নিয়ে আর কোনো ক্যাচাল করা লাগবে না, শেষ। ঠিক আছে, এবার আসো আমরা যাই চাপের প্রভাবে। চাপের প্রভাবে জাস্ট দুইটা লাইন মনে রাখলেই হবে। ফার্স্ট অফ অল ডেল এন, ডেল এন, ডেল এন এর মান যাই হোক না কেন, ডেল এন এর মান যাই হোক না কেন, প্লাস মাইনাস যাই হোক না কেন, চাপের প্রভাব থাকবে। ডেল এন, এই ডেল এনটা কি বলতেছি, ডেল এন যাই হোক, যাই হোক চাপের প্রভাব থাকবে, সেটা প্লাস অথবা মাইনাস যাই হোক চাপের প্রভাব থাকবে। আর ডেল এন যদি জিরো হয়, ডেল এন যদি জিরো হয় চাপের প্রভাব থাকবে না। শুধুমাত্র গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে, শুধুমাত্র গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা হিসাব করবো আমরা, কখন, চাপের প্রভাবে। আর চাপ দিলে বড় থেকে ছোট হয়। এই কয়েকটা লাইন মনে রাখলে চাপের প্রভাব নিয়ে আর কোনো প্যারা নেই, এই কয়েকটা লাইন। তাহলে ভাইয়া কি কি বললাম, যে ডেল এন এর মান, ডেল এন পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, কোনো মান থাকলেই সেটা কি হবে, সেটা তোমার চাপের প্রভাব থাকবে। আর ডেল এন যদি জিরো হয়, ডেল এন যদি জিরো হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না, চাপের কোনো প্রভাব থাকবে না। আবার শুধুমাত্র গ্যাসীয় উপাদানগুলোকে আমরা কাউন্ট করব চাপের প্রভাবের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম চাপ দিলে বড় থেকে ছোট হয়, কি বড় থেকে কি ছোট হয় এটা দেখাইতেছি। আসো আগে ডেল এনটা কি ভাইয়া, ডেল এন, ডেল এন হচ্ছে, ডেল এন এটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, মোল বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, এটা হচ্ছে তোমার ডেল এন, এটা হচ্ছে তোমার ডেল এন। এবার আসো আমরা একটু প্র্যাকটিস করি। মনে করো একটা বিক্রিয়া, ধরো 2a প্লাস 3b, 3b এখান থেকে মনে করো হচ্ছে 4d বা 4c প্লাস 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 5d, এইটা। এখন তোমাকে বললো যে এখানে চাপের প্রভাব আছে কিনা, চাপের প্রভাব আছে কিনা। তো প্রথম ধরো এর মধ্যে যে 2a এটা হচ্ছে ধরো সলিড, এ হচ্ছে সলিড, বি হচ্ছে মনে করো গ্যাস, সি হচ্ছে ধরো গ্যাস, ডি হচ্ছে মনে করো লিকুইড, এই যে, ঠিক আছে। এখন আমাদের প্রথম বের করা লাগবে কি, ডেল এন এর মান। তো ডেল এন এর মান কি ভাইয়া, ডেল এন ইকুয়াল টু কি, ডেল এন ইকুয়াল টু হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে ডেল এন ইকুয়াল টু উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। দেখো ভাইয়া উৎপাদে কে কে আছে, উৎপাদে আছে এই যে সি আছে 4টা, ডি আছে 5টা, তাহলে 4-এর পাশে কত 9, তাই না, তোর মাথা। এখানে আমরা কি বলছি যে শুধুমাত্র গ্যাসীয় উপাদান কাউন্ট করবো, তাহলে এই যে লিকুইড, এই লিকুইড কাউন্ট করব, এটা কাউন্ট করব না। তাহলে উৎপাদে কে আছে, গ্যাস আছে শুধু সি, কয়টা আছে 4টা, বসায় দাও 4 বিয়োগ উৎপাদের মোল সংখ্যা। উৎপাদে আবার দেখো কে আছে,
এ আছে 2টা, তাহলে 2, আর বি আছে 3টা, 3 দিয়ে 5 না, এটা কি সলিড না? সলিড আমরা কাউন্ট করব না, রাইট? আমরা শুধু কোনটা করব? গ্যাস করব। গ্যাস আছে কে? বি। কয়টা? 3টা। এই 3টা কত? 3 ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে ভাইয়া? ইকুয়াল টু 1। তো আমরা কি বলছিলাম? ডেল এন এর মান এই যে প্লাস অথবা মাইনাস যাই হোক, অর্থাৎ +1 -1 +2 -2 +3 -3 হোয়াটএভার, যে কোনো একটা হলে আমরা কি বুঝবো? যে এইখানে চাপের প্রভাব আছে, চাপের প্রভাব আছে। এখন দেখো তো, এখন দেখো চাপের প্রভাবটা কি আছে এটা খুঁজে বের করি। তার আগে দেখো এই যে ডান পাশে উৎপাদ, এই উৎপাদে তোমার মোল সংখ্যা কত? উৎপাদে এর মান কত? এর মান হচ্ছে 4। উৎপাদনের মান কত? 4। এই যে 4, 4, তাই না? এই যে 4 বিয়োগ 3 দিছো না? আর বিক্রিয়কে এর মান কত? এই যে পুরো বিক্রিয়কে, এই বিক্রিয়কে এর মান কত? এর মান হচ্ছে 3। কোনটা বড়? উৎপাদ বড়, মানে ডান পাশ বড়, বাম পাশ ছোট। এবার আসো, চাপ দিলে দিকের কিভাবে পরিবর্তন হবে? তুমি চাপ আর হচ্ছে দিক, দিক, ওকে। এখন আসো এই বিক্রিয়ার জন্য তুমি কিভাবে করবা? খুবই সিম্পল, ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি যদি চাপ বাড়াও, তুমি যদি চাপ বাড়াও, কি লিখছি ভাইয়া দেখো তো, এই যে চাপ দিলে বড় থেকে ছোট হয়, চাপ দিলে বড় থেকে ছোট হয়। তো এখানে বড় কোনটা? 4, ছোট কোনটা? 3। তো তুমি চাপ দিছো, দিলে বড় থেকে ছোট হবে। এই যে বড়, এটা ছোট হবে। বড় কোন পাশ? ডান পাশ। ছোট কোন পাশ? বাম পাশ। তাহলে ডান থেকে বামে যাবে, শেষ। ডান থেকে বাম, ডান থেকে বাম মানে কি? পশ্চাৎ দিক, পশ্চাৎ দিক, পশ্চাৎ। এইবার তুমি যদি চাপ কমাও, তুমি যদি চাপ কমাও, তো কমন সেন্স কি বলে ভাই? যে চাপ দিলে যদি বড় থেকে ছোট হয়, তাহলে চাপ কমাইলে ছোট থেকে বড় হবে। তার মানে এই যে 3, এটা হচ্ছে ছোট, এটা থেকে 4-এর দিকে যাবে। তো বাম থেকে ডানে যাবে, মানে কি? সম্মুখে যাবে। তাহলে সম্মুখ, শেষ। আশা করি চাপ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আশা করি চাপ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। যাতে না হয় সেজন্য আমরা একটু প্র্যাকটিসও করব, সেজন্য আমরা একটু প্র্যাকটিসও করব। এই যে আরো 2-একটা প্র্যাকটিস করি আমরা। মনে করো এইটা, মনে করো এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে সলিড। এটা ভেঙে কি হবে? এটা ভেঙে হয় ক্যালসিয়াম অক্সাইড, সলিড, সাথে কার্বন ডাই অক্সাইড, গ্যাস। এখন এইখানে যদি তুমি চাপের প্রভাব হিসাব করতে যাও, দেখো এটা সলিড, এটা হিসাব করবা? এটা সলিড, নো। এটা সলিড, নো। তাহলে হিসাব করবা কি? হিসাব করবা অনলি এটা। এখানে কত আছে? একটা আছে, একটা কার্বন ডাই অক্সাইড আছে, শুধু গ্যাস, তাই না? আর এই পাশে এন কত আছে? এখানে এন ইকুয়াল টু কত? এখানে এন ইকুয়াল টু হচ্ছে 1, আর এখানে এন ইকুয়াল টু কত? 0। বড় কোনটা? ডান পাশেরটা বড়, বাম পাশেরটা ছোট। এখন তোমার ডেল এন কি ভাইয়া? ডেল এন ইকুয়াল টু এই উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, তার মানে কত? 1। তো ডেল এন 1 হোক 2 হোক যাই হোক, প্লাস মাইনাস যাই হোক, চাপের প্রভাব থাকবে। তার মানে এই বিক্রিয়া কি আছে? এই বিক্রিয়া চাপের প্রভাব আছে, এই বিক্রিয়া চাপের প্রভাব আছে। এখন সেই প্রভাবটা কি? সেই প্রভাবটা কি? ওইটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। চাপ বাড়াইলে কোন দিকে যাবে, চাপ কমাইলে কোন দিকে যাবে? তো উত্তর দাও ভাইয়া। চাপ যদি বাড়াও কি হয়? বড় থেকে ছোট হয়। এই পাশে 1, এই পাশে 0, বড় কোনটা? এই পাশ, ডান পাশ। তাহলে চাপ বাড়াইলে বড় থেকে ছোট হবে, ডান থেকে বামে যাবে। ডান থেকে বামে যাওয়া মানে হচ্ছে পশ্চাৎ, পশ্চাৎ, ওকে। আর চাপ কমাইলে ছোট থেকে বড় হবে, 0 থেকে 1 মানে বাম থেকে ডান, আর বাম থেকে ডান মানে কি? সম্মুখ, শেষ। বুঝিছো বাচ্চারা? বুঝিছো? বলো বুঝিছো কিনা? যদি বুঝে থাকো তাহলে এবার আসো আরো 2-একটা প্র্যাকটিস করি, যাতে করে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা, পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা ধরো H2 প্লাস I2, 2 হাইড্রোজেন আয়োডাইড। আচ্ছা এখন এখানে
গ্যাস লিকুইড কিছুই লেখা নাই, সবগুলাই কি গ্যাস, সবগুলাই কাউন্টেবল। আচ্ছা, তো আসো এখানে চাপের প্রভাবটা দেখি। এই পাশে n এর মান কত, n ইকুয়াল টু 1 যোগ 1 কত 2, আর এই পাশে n এর মান কত উৎপাদে, n ইকুয়াল টু 2। তাহলে ডেল n কত, ডেল n হচ্ছে উৎপাদের মোল সংখ্যা 2 বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা কত 2, টোটাল কত 0। আর ডেল n যদি 0 হয় চাপের কোনো প্রভাব আছে, চাপের কোনো প্রভাব নাই, চাপের কোনো প্রভাব নাই, শেষ। এটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে। এটা হোম কাজ দিয়ে দিই, বাসায় কইরো। n2 প্লাস 3s2, এখান থেকে 2ns3, এটা বাসায় করবা। আবার 2ns3 এটা ভেঙে n2 প্লাস 3s2 হবে। এই দুইটা তোমার হোম কাজ, এই দুইটা বাসায় করবা। বাসায় করবা, ঠিক আছে, হোপফুলি পারবা। তাহলে আমাদের কি গেল ভাইয়া, আমাদের তাপমাত্রার প্রভাব গেল। তাপমাত্রার প্রভাব গেল যে তাপারি বিক্রিয়ার ক্ষেত্রে কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি। তারপর আমাদের চাপের প্রভাব গেল যে ডেল n 0 হইলে কি হবে অথবা প্লাস মাইনাস হইলে কি হবে। এবার আমরা পড়বো হচ্ছে ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব, ঠিক আছে। আচ্ছা, এখন আসো ঘনমাত্রার প্রভাবটা ভাইয়া আমরা দুইভাবে পড়ব, দুই বলতে দুইটা আর কি। একটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে বা কমাইলে কি হবে, আর একটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বা কমাইলে কি হবে। তো একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিক্রিয়ক, হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। এটা সব থেকে ইজি, এখানে কোনো ক্যালকুলেশন নাই। বিক্রিয়কের ঘনমাত্রা, ঘনমাত্রা সাথে হচ্ছে দিক, আরেকটা কি, আরেকটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা আর হচ্ছে দিক। ওকে, একটা সিস্টেম চিন্তা করো, একটা সাম্যাবস্থার সিস্টেম সিস্টেম চিন্তা করো। ধরো এক্স থেকে ওয়াই হচ্ছে, এতক্ষণ এ আর বি দিতে দিতে আমরা টায়ার্ড, এটা আমরা এক্স আর ওয়াই নিলাম। এটা এবার আসো, দেখো ভাইয়া খেয়াল করো, তুমি একটা বিক্রিয়ার কথা চিন্তা করো। এই বিক্রিয়াটা যেটা এক্স হচ্ছে বিক্রিয়ক, ওয়াই হচ্ছে উৎপাদ। এইবার এই এক্স এর পরিমাণ তুমি যদি বাড়াও তাহলে কি হবে, এক্স এর পরিমাণ বাড়াইলে সিস্টেম কি চাইবে, সিস্টেম চাইবে এক্স এর পরিমাণ কমাইতে, তাই না। এক্স এর পরিমাণ বাড়া মানে কি, তুমি এক্স এর পরিমাণ যখন বাড়ায় দিছো এটা তো একটা সাম্যাবস্থায় আছে, তাই না। তুমি যদি এক্স এর পরিমাণটা বাড়ায় দাও সাম্যাবস্থা সিস্টেমটাতে ব্যাঘাত ঘটতে পারবে। তাহলে তোমার সিস্টেম কি চাইবে, যে না এক্স এর পরিমাণ বাড়তে দেওয়া যাবে না, এটা কমাইতে হবে। এক্স এর পরিমাণ যদি কমাইতে চায় তাহলে বিক্রিয়া কোন দিকে যাওয়া লাগবে, বিক্রিয়া সামনের দিকে গেলেই তো এক্স কমে ওয়াই হয়, তাই না। এই বিক্রিয়াটা কি এক্স থেকে ওয়াই হইতেছে, এক্স থেকে ওয়াই হইতেছে, আবার ওয়াই থেকে এক্স হচ্ছে। এখন তোমার বাড়তেছে কোনটা, এক্স। এক্স যদি বাড়ে তখন বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে গিয়ে এক্স কে কমাবে, তাই না। সামনের দিকে গেলেই তো এক্স এর পরিমাণটা কমবে, কারণ সামনের দিকে যাওয়া মানে কি, সামনের দিকে যাওয়া মানে এক্স ভেঙে ওয়াই তৈরি হওয়া, এক্স ভেঙে ওয়াই তৈরি হওয়া, এটাই তো সম্মুখ। তো তুমি যখন এক্স এর মান বাড়াই দিবা সিস্টেম এক্স এর মান কমাইতে চাবে, তখন তার কি করা লাগবে, বিক্রিয়া সামনের দিকে যাওয়া লাগবে, বিক্রিয়া সামনের দিকে গিয়ে এক্স ভেঙে ওয়াই বানায় দিবে, তাইলে এক্স এর পরিমাণটা কমে যাবে। তাহলে তুমি যখন বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা বিক্রিয়া যাবে কোন দিকে, সম্মুখ দিকে, সম্মুখ দিকে। আর তুমি যখন বিক্রিয়কের ঘনতা কমাবা উল্টা করবা তখন কি হবে, এক্স এর পরিমাণ তুমি যদি এক্স এখান থেকে সরায় নাও
সিস্টেমে এক্স এর টান পড়ে যাবে, তখন কি করবে, বিক্রিয়া পিছন দিকে এসে ওয়াই ভাঙবে, ওয়াই ভেঙে এক্স তৈরি করে দিবে, তাহলে দুইটার সমতা ঠিক থাকবে। তাহলে এটা তখন কোথায় আসবে, তখন আসবে হচ্ছে পশ্চাতে, পশ্চাতে। ওকে, এবার বিক্রিয়কে যেটা উৎপাদে কি তার সম্পূর্ণ আলাদা, বিক্রিয়কে যা উৎপাদে তার সম্পূর্ণ আলাদা। তুমি যদি উৎপাদ ওয়াই সরায় নাও, ওয়াই এর টান পড়বে, টান পড়লে এই এক্স কি হবে, এক্স ভেঙে ওয়াই তৈরি করবে, অর্থাৎ তোমার উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়ার দিক যাবে কোন দিকে, পেছনে। আর উৎপাদের ঘনমাত্রা কমাইলে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া যাবে সামনে। তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়ালে, এটা বাড়াইলে বিক্রিয়া যাবে পশ্চাৎ দিকে, পেছনে, পেছনে। আর উৎপাদের ঘনমাত্রা কমায় দিলে বিক্রিয়া যাবে হচ্ছে সামনে, সম্মুখ। শেষ। এটা সহজ, একেবারে সহজ। কম্পারেটিভ টু টেম্পারেচার এন্ড প্রেসার, তাপ এবং চাপের যে ইফেক্ট, ওইটার তুলনায় ঘনমাত্রা সহজ। ঠিক আছে, আচ্ছা এইবার এখান থেকে আমরা দুইটা কোশ্চেন প্র্যাকটিস করব। ওই কোশ্চেন দুইটা প্র্যাকটিস করলেই আমাদের আজকের ক্লাস শেষ। আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। বাইরে ভাই ছুটি, আগে ছুটি দেন। দেখো এখানে দুইটা কোশ্চেন আমরা সলভ করব। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। এখানে প্রশ্নটা কিভাবে আসবে, প্রশ্নটা আসবে যে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, যেটা আমরা যে প্রসেসটা ফলো করি, যে হেবারবস পদ্ধতি ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পেতে, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে, উৎপাদ কে অ্যামোনিয়া, তার মানে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া অথবা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে কি কি করা লাগবে, বা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার শর্তগুলো কি। তাহলে কোশ্চেনটা কিরকম হবে, কোশ্চেনটা হবে এরকম, দেখো যে হেবারবস পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ, এই হেবারবস পদ্ধতিতে, বুঝছো, এই হেবারবস পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে, তাহলে কোশ্চেনটা হবে এরকম, হেবারবস পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে, এই উৎপাদটা কি, এখানে উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ মানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পেতে, অ্যামোনিয়া পেতে, অ্যামোনিয়া পেতে বা অ্যামোনিয়া পাওয়ার শর্তগুলো কি, অ্যামোনিয়া পাওয়ার শর্তগুলো কি, শর্তগুলো কি কি। এখন এই শর্ত বলতে তোমাকে কি বুঝাইছে ভাইয়া, এই শর্ত বলতে তোমাকে বুঝাইছে তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলার ইফেক্ট তুমি আলোচনা করবে, ইফেক্ট। তো তুমি প্রথমেই লিখবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এই হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা আগে লিখে ফেলবা। প্রথমে কি লিখবা, প্রথমে লিখবা হচ্ছে বিক্রিয়াটা, বিক্রিয়াটা কি, এই যে N2 + 3H2 2NH3, 2NH3, এবং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএসটা কি ভাইয়া, ডেলএস হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। তোমার টার্গেট কি, তোমার টার্গেট হচ্ছে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া নিয়ে আসা, তোমার টার্গেট হচ্ছে সর্বোচ্চ পরিমাণে, যে এটা সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন করা। তো সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন করলে বিক্রিয়া কি করতে যাবে, বিক্রিয়া ডান দিকে নেওয়া লাগবে, ডানে। তো বিক্রিয়া ডানে নেওয়ার জন্য তোমার যা যা করতে হবে তাই করবা। তো বিক্রিয়া ডান নেওয়ার জন্য তোমার কি কি করা লাগবে, দেখো তো ভাইয়া। প্রথম কাজ, তাপমাত্রা, তাপমাত্রা কি করবা, বাড়াবা নাকি কমাবা। আচ্ছা এটা হচ্ছে মাইনাস, ডেলএস মাইনাস। তো মাইনাসের সাথে আমরা কি করব ভাইয়া, আমাদের বিক্রিয়া কোন দিকে নেওয়া লাগবে, ডান দিকে, তাই না, ডান দিকে নিতে হবে। তো আমরা কি শিখছি যে ডেলএস ইন্টু বাড়ানো অথবা কমানো। তো ডেলএস হচ্ছে মাইনাস, আমরা যদি কমাই অর্থাৎ মাইনাস করি, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস মানে কোন দিকে যাবে, সামনে যাবে, সামনে যাবে, সামনে যাবে। সামনে গেলে কি করব, সামনে গেলে অ্যামোনিয়া পাবো। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যায়, পেছনে। কিন্তু তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা কমায়া দিলে বিক্রিয়া কোন দিকে যায়, সামনে, ওই যে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে তাপমাত্রাটা কি করতে হবে ভাইয়া, তাপমাত্রা কমাতে হবে।
তাপমাত্রা হ্রাস করতে হবে, তাপমাত্রা হ্রাস করতে হবে। তাপমাত্রা হ্রাস করব, ওকে, তাপমাত্রা হ্রাস। এবার আসো চাপ, চাপের কি করব? চাপ, ভাই দেখো তো মোল সংখ্যা এখানে কত, এখানে হচ্ছে 2, এখানে কত, এখানে হচ্ছে 2, আর এখানে কত 3 যোগ 1 কত 4, 4। এখন আমরা জানি কি চাপ দিলে বড় থেকে ছোট হয়। এখন বড় কোথায়? বড় হচ্ছে বাম পাশে, ছোট কোথায়? ডান পাশে। আমাদের কি করা লাগবে? বাম থেকে ডানে যাইতে হবে, সামনে যাইতে হবে, তাই না? তো চাপ বৃদ্ধি করলে বড় থেকে ছোট হয়, বড় থেকে ছোট হয়। এই যে বড়কে 4, 4 থেকে 2 হবে, 4 থেকে 2 হবে, 4 থেকে 2 হওয়া মানে কি বাম থেকে ডানে যাওয়া, তাই না? আর আমার তো ডানেই যাওয়া দরকার, যেহেতু অ্যামোনিয়া উৎপাদন করব আমি। তাহলে এখানে চাপ কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। চাপ বৃদ্ধি করলে বড় থেকে ছোট হবে, বাম থেকে ডানে যাবে, অ্যামোনিয়া পাবো। তাহলে চাপ কি করব? চাপ হচ্ছে বৃদ্ধি করব, চাপ বৃদ্ধি করব। ওকে, এরপরে আসো ঘনমাত্রার প্রভাব কি হবে? ঘনমাত্রা, ঘনমাত্রা, ঘনমাত্রা কি হবে? ওইটা খুবই সিম্পল, তুমি হয় বিক্রিয়ক বাড়ায় দাও অথবা উৎপাদ সরায় নিয়ে যাও। তোমার অ্যামোনিয়াটা যদি সরায় নাও তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? ডানে যাবে, তাই না? ডানে যাবে, অথবা বিক্রিয়ক বাড়ায় দিলেও বিক্রিয়া ডানে যাবে। তো তুমি যে কোনো একটা করো, ধরো আমরা অ্যামোনিয়া সরায় নিলাম, উৎপাদ অপসারণ, উৎপাদ অপসারণ করব, মানে উৎপাদের ঘনমাত্রা কমাবো, উৎপাদ অপসারণ বা উৎপাদের ঘনমাত্রা কমাবো, উৎপাদের ঘনমাত্রা হ্রাস, হ্রাস, শেষ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার অ্যান্সার। তো তোমাকে যখন এই প্রশ্ন করবে যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে, অ্যামোনিয়া পেতে পাওয়ার শর্তগুলো কি কি, তুমি বলবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এই বিক্রিয়া তাপমাত্রা এখানে হ্রাস করতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে, ঘনমাত্রা মানে উৎপাদের ঘনমাত্রা কমায় দিতে হবে, শেষ। উৎপাদের ঘনমাত্রা হ্রাস করতে হবে। ওকে, এবার আসো পরের কোশ্চেনটা। সালফিউরিক অ্যাসিড উৎপাদনে স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন, স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন, এইটা স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন। এখানেও সেম জিনিস, সেম কথাই বলবে যে স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের শর্তগুলো, শর্তগুলো। তো সেই শর্ত লিখতে হলে তোমাকে আগে কি করতে হবে? বিক্রিয়া লিখতে হবে। তো এখানে বিক্রিয়াটা আসলে এইরকম যে এই সালফার প্লাস অক্সিজেন, প্রথমে সালফার আর অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, এরপর সেখান থেকে এই সালফার ডাইঅক্সাইডের সাথে, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত হয়, সালফার ডাইঅক্সাইডের সাথে, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে আবার পানি যুক্ত হয়, SO3, এটার সাথে পানি H2O, এখান থেকে তৈরি হয় সালফিউরিক অ্যাসিড। এই হচ্ছে বিক্রিয়া। এখন এই পুরো বিক্রিয়া তো ব্যাখ্যা করার দরকার নাই, তোমার ব্যাখ্যা করতে হবে যেটা চাইছে, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন, এই যে এটা, এইটা। এই বিক্রিয়া ডেল এসটা কি ভাইয়া? এই বিক্রিয়া ডেল এস হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। আগের বিক্রিয়াটা কি ছিল? আগের বিক্রিয়াটাও তাপোৎপাদী বিক্রিয়া ছিল। তাহলে এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে তুমি এটা ব্যাখ্যা করবা। এখানে তাপমাত্রা কি হবে, চাপ কি হবে, ঘনমাত্রা কি হবে, এইটা তোমাদের হোম কাজ থাকবে। এটা নিজে প্র্যাকটিস করবা, এটা নিজে প্র্যাকটিস করবা, হোম কাজ এক্স্যাক্টলি সেম। আমি যেভাবে আগেরটা সেম ভাবে করছি, এটাও সেম ভাবে তুমি করবা, হোপফুলি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে বাচ্চারা? তাহলে রাসায়নিক পরিবর্তনের যে রাসায়নিক সাম্যাবস্থা যে পার্ট, এই রাসায়নিক সাম্যাবস্থা বলছিলাম ভাই 3টা ক্লাস হবে, তার প্রথম ক্লাসটা আমরা আজকে করলাম। লাশাতেলিয়া পর্যন্ত এসে আমরা থামলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সাম্য ধ্রুবক নিয়ে পড়াশোনা করবো, অর্থাৎ কেপি কেসি, এদের রাশিমালা, সম্পর্ক, তারপর তোমরা বিয়োজন ধ্রুবক, বিয়োজন মাত্রা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র নিয়ে পড়বো। এবং 3 নাম্বার ক্লাস আমরা ধুমায় ম্যাথ করবো, একদম কেপি কেসির ইতিহাসে যত ম্যাথ আছে, যত টাইপ আছে, সব টাইপের ম্যাথ করবো। তোমরা ভুলেই যাবা যেটা কেমিস্ট্রি ক্লাস, দেখবা যে একের পর এক শুধু ম্যাথ করতেছি, ম্যাথের ক্লাস হবে। ঠিক আছে? এবং পরবর্তী ক্লাসগুলোর আপডেটও তোমরা পেয়ে যাবা। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি।
দেখা হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।